আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসটিতে। আজকের আমাদের আলোচ্য যে টপিকটা হচ্ছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় স্পেশাল বাংলা ক্লাস, এবং আজকের এই ক্লাসটিতে প্রায় ৯০ থেকে ১০০টা প্রশ্ন রেখেছি, যেগুলো ব্যাখ্যা সহকারে পড়াবো এবং এইখান থেকে তুমি সর্বোচ্চ কমন পাবে। শুরুতে জানিয়ে দাও ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং কে কোন জেলা থেকে আমাদের আজকের ক্লাসটিতে যুক্ত হয়েছো, একটু ঝটপট জানিয়ে দাও। এবং আজকের ক্লাসের যে পিডিএফ, ব্যাখ্যা সহকারে যে পিডিএফ, সেটা হচ্ছে পাওয়ার জন্য অবশ্যই এই ক্লাসটি তোমার টাইমলাইনে শেয়ার করতে হবে এবং বন্ধু-বান্ধবকে কমপক্ষে ৫ জনকে মেনশন করে জানিয়ে দাও। আমাদের প্রথম প্রশ্নটি দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কি? এই ধরনের একটা প্রশ্ন আসবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে যে কবি সাহিত্যিকদের যে সাহিত্যকর্মগুলো রয়েছে সেখান থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে। বিশেষ করে রবি ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, ইনাদের যে সাহিত্যকর্ম, এখান থেকে প্রশ্ন আসবে। তোমরা একটু জানাও যে সঠিক উত্তর কি হবে। প্রথম প্রশ্নটি, শেষ কথা, শেষ রাত্রি, মুসলমানের গল্প, আর একটা রয়েছে লিপিকা। এবং এর পাশাপাশি রবি ঠাকুরের যে উপন্যাসগুলো রয়েছে, যেমন এটা বারবার আসে যে শেষের কবিতা, শেষের কবিতা এটা কোন ধরনের সাহিত্যকর্ম? শেষের কবিতা, তারপর থাকতে পারে নৌকাডুবি, তারপর হচ্ছে মালঞ্চ আছে, এগুলো কোন ধরনের সাহিত্যকর্ম? এটা কিন্তু পরীক্ষা আসে। সব থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ, এই স্লাইড থেকে এটা কমন এসে যেতে পারে, যে শেষের কবিতা কোন ধরনের সাহিত্যকর্ম। আরেকটা রয়েছে শেষ লেখা, শেষ লেখা। প্রশ্নটা এমন আসে, শেষের কবিতা যদি উপন্যাস হয় তাহলে শেষ লেখা কোন ধরনের সাহিত্যকর্ম? হ্যাঁ, অনেকে জানিয়েছো, ধন্যবাদ। এখানে সঠিক উত্তর দেখো, আমি বলে দিচ্ছি, মুসলমানের গল্প, এটি হবে সঠিক উত্তর। আর এর পাশাপাশি দেখো, শেষের কবিতা এটা উপন্যাস, আর এটা হচ্ছে তার হচ্ছে যে কাব্য, সেটি। এরপর অপরিচিতা থেকে কয়েকটি প্রশ্ন রেখেছি। অপরিচিতা প্রথম প্রকাশিত হয় কোন মাসিক পত্রিকায়? বা প্রশ্নটা এমনও আসতে পারে, অপরিচিতা এই গল্পে কোনটি ফুটে উঠেছে? দেখো, এখানে যৌতুক প্রথা ফুটে উঠেছে, যৌতুক প্রথা। একই সাথে এখানে কবি পাঠ পরিচিতি যে অংশটুকু রয়েছে তার শেষাংশে দেখবে এই গল্পে কোনটি আ ফুটে উঠেছে বা শেষ মুহূর্তে, সেটি হচ্ছে নতুন নারীর আগমন। এটা মনে রাখবে। নতুন নারীর আগমন। আর এখানে যৌতুক প্রথা কিন্তু ফুটে উঠেছে, এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, অপরিচিতা গল্পটি কোন পুরুষের জবানিতে লেখা? এটা সঠিক উত্তর হবে উত্তম পুরুষের জবানিতে লেখা, অর্থাৎ স্বয়ং বক্তাই হচ্ছে উত্তম পুরুষ। স্বয়ং বক্তাই হচ্ছে উত্তম পুরুষ হবে। যারা ক্লাসটিতে যুক্ত হয়েছো, নিজেদের টাইমলাইন একটু শেয়ার করে রাখো এবং বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও। তাহলে দেখো, এখানে বলেছে অপরিচিতা প্রথম প্রকাশিত হয় কোন মাসিক পত্রিকায়? সঠিক উত্তর হবে সবুজ পত্র পত্রিকায়। এবং এর পাশাপাশি আরো যে তথ্যগুলো তোমাকে জানতে হবে, ছাড়পত্র এটা আসতে পারে, যে ছাড়পত্র এটা কার সাহিত্যকর্ম? এটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের। আর প্রগতি এটা কিন্তু সঠিক উত্তর হবে না, কিন্তু প্রশ্নটা এমন আসতে পারে যে প্রগতি এটা হচ্ছে কোন সমাস? প্রগতি, দেখো শুরুতে যদি প্রযুক্ত থাকে, পরিযুক্ত থাকে, অনুযুক্ত থাকে, তখন সেটা হবে প্রাদি সমাস। তাহলে এটি হচ্ছে প্রগতি, এটি সমস্ত পদ, এর ব্যাস বাক্য হবে প্রো যে গতি। কি হবে? প্রো যে গতি, এটা হচ্ছে প্রাদি সমাস হবে, প্রাদি সমাস। আমাদের পরের প্রশ্নটি, রক্ত করবী কোন ধরনের নাটক? আসতে পারে, ভাগ্য ভালো থাকলে এটা হুবহু কমন পেয়ে যেতে পারো। এখানে বলেছে এটা কোন ধরনের নাটক, বা প্রশ্নটা এমনও আসে যে রক্ত করবী এটা কোন ধরনের রচনা, এমন প্রশ্ন কিন্তু আসে। কমেডি, যার মধ্যে একটু হাস্যকর কিছু থাকবে, হরর মানে যেখানে ভয় থাকবে, মেলোড্রামা এখানে ব্যক্তি পরিচিতি থাকে আর কি। আরেকটি রয়েছে সাংকেতিক। এটা একটু উত্তর করো, কি হবে? এটা অনেকেই পারবা না, আনকমন একটা প্রশ্ন, আমি বলে দিচ্ছি, মিলিয়ে নাও। রক্তকরবী এটা কোন ধরনের নাটক? এটা হচ্ছে সাংকেতিক নাটক, সাংকেতিক। পরের প্রশ্নটি দেখো,
অপরিচিতা গল্পে কে ফিরিয়া আসিয়া বলিলেন মন্দ নহে খাঁটি সোনা বটে, অর্থাৎ কোনটি কার উক্তি, এ ধরনের একটা প্রশ্ন তোমরা পাবা। সেটা হচ্ছে অপরিচিতা থেকে বা বিলাসী থেকে বা নাটক থেকে কোনটি কার উক্তি, এ ধরনের একটা প্রশ্ন তোমরা পাবা। এবং আরো একটা এর সাথে সম্পৃক্ত আছে যে আসর জমাতে অদ্বিতীয় কে ছিল? আসর জমাতে অদ্বিতীয় কে ছিল? বা কার ভাষাটা অত্যন্ত আর্ট? কার ভাষাটা অত্যন্ত আর্ট? এই তিনটা থেকে একটা প্রশ্ন তোমরা হুবহু কমন পেয়ে যাবা। বলো। আহ, রক্তকরবী উপন্যাস না, তোমার ভুল হয়েছে। অপরিচিতা গল্পে কে ফিরিয়া আসিয়া বলল, তাহলে দেখো মন্দ নহে খাঁটি সোনা বটে, এই উক্তিটি ছিল বিনোদার ছিল। আর এই গল্পের যে নায়ক চরিত্রটি ছিল সে হচ্ছে অনুপম ছিল। সে ছিল ব্যক্তিত্বহীন পুরুষ এবং সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারতো না, মামার উপর নির্ভরশীল ছিল এবং তার থেকে তার মামা বড় জোর 6 বছরের বড় ছিল। আর আসর জমাতে অদ্বিতীয় ছিল কে? হরিশ ছিল, হরিশ। বিনোদার ভাষাটা অত্যন্ত আর্ট, বিনোদার ভাষাটা কেমন ছিল? অত্যন্ত আর্ট ছিল। এরপরে দেখো রসন চৌকি কি? জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো দেখবা অপেক্ষাকৃত ছোট থাকবে, অর্থাৎ যে শব্দার্থগুলো ছোট আছে, যেমন নিধাক শব্দের অর্থ কি, নেহারি শব্দের অর্থ কি, কুহেলি শব্দের অর্থ কি, বা এখানে আরেকটি দেখতে পাচ্ছ যে রসন চৌকি শব্দের অর্থ কি? রসন চৌকি। তা আমার জায়গা থেকে আমি একটু শেয়ার করে দিই, তোমরা যারা যুক্ত আছো, সঠিক উত্তর তো আমরা ৭৩ জন আছি, প্রত্যেকে আর একবার নিজেদের টাইমলাইনে একটু শেয়ার করে রাখি। যে ব্যাখ্যাগুলো দিব এবং যেই ৯০ প্লাস প্রশ্ন পড়ানো হচ্ছে এখান থেকে তুমি হুবহু প্রায় শতভাগই বলা যায় কমন পেয়ে যাবা। পরের প্রশ্নটি দেখো। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? সানাই ঢোল ও কাশির সৃষ্ট ঐকতান বাদন হবে। সানাই ঢোল ও কাশির সৃষ্ট ঐকতান বাদন। পরের প্রশ্নটি দেখো। অপরিচিতা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছের কোন খণ্ড থেকে নেওয়া হয়েছে বা কোন খণ্ডে বিদ্যমান, এমন একটা প্রশ্ন। অর্থাৎ প্রত্যেকটা আহ, গদ্য এবং কবিতা থেকে প্রায় 4 থেকে 5টা করে প্রশ্ন রেখেছি এবং তার সাথে যে ব্যাখ্যাগুলো দিচ্ছি এখান থেকে তোমার প্রিপারেশনটা সম্পূর্ণ কভার হয়ে যাবে। অপরিচিতা গল্পটি রবি ঠাকুরের গল্পগুচ্ছের কোন খণ্ডে বিদ্যমান? প্রথম? না, এটা তো হবে না। সপ্তম হবে না। তুমি 4টা অপশন থেকে আগেই 2টা বাদ দিয়ে দিবা, তুমি বুঝতেই পারবা যে এই 2টা কখনোই উত্তর হবে না। আর বাকি যে 2টা থাকবে সেখান থেকে তোমার উত্তর বেছে নিতে 50-50 চান্স থাকে, সেখান থেকে উত্তর বেছে নিতে কিন্তু তোমার সুবিধা হবে। তাহলে মিলিয়ে নাও, এখানে তৃতীয় খণ্ড হবে, তৃতীয় খণ্ড। পরের প্রশ্নটি দেখো। নিচের কোন বিষয়টি বিলাসী গল্পের ক্ষেত্রে অসত্য? অর্থাৎ বিলাসী গল্পে এখানে কি ফুটে উঠেছে, এই ধরনের প্রশ্ন দিতে পারে। এখানে দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা প্রকাশিত হয়েছে, দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা প্রকাশিত হয়েছে। মৃত্যুঞ্জয় এবং বিলাসীর মধ্যে যে প্রেমটা ফুটে উঠেছিল বা গল্পে বর্ণিত আছে, সেই প্রেম কিন্তু বর্তমান খুবই কম দেখা যায়, রেয়ার, নাই বললেই চলে। তাদের ওইগুলো দেখো তো তোমরা একটু শিক্ষা নিতে পারো, তাই না? প্রেমের শিক্ষা নিতে বলছি না। যাই হোক, পরের এই প্রশ্নটা দেখো। বিলাসী গল্পের কেন্দ্রীয় চরিত্র বিলাসী, এটা ঠিক আছে, ভুল না। এ গল্পের গল্পকথক ন্যাড়া, এটাও ঠিক আছে, ভুল নাই। মৃত্যুঞ্জয়ের নামে গ্রামে কুৎসা রটনা করতো বিলাসী, দেখা যাক সঠিক উত্তর হয় কিনা। আর মৃত্যুঞ্জয় হলো বিলাসীর স্বামী। দেখো প্রশ্নে বলেছে কোনটি অসত্য, সত্য নয়। এবং পরীক্ষার প্রশ্নটা আগে ভালোভাবে পড়বা, ওইখানে নয় আছে কিনা বা অসত্য আছে কিনা, এই ধরনের ক্লু আছে কিনা একটু ভালোভাবে দেখবা, না দেখে উত্তর করে এসে পরীক্ষার হলে বাইরে এসে বলবা আরে এটা তো নয় ছিল, আমি দেখতে পারিনি। এগুলো খুবই সূক্ষ্ম চোখে দেখবে আর কি।
অনেকে জানিয়েছো, ধন্যবাদ যারা গ জানিয়েছো। অর্থাৎ মৃত্যুঞ্জয়ের নামে গ্রামে কুৎসা রটনা করত বিলাসী, এটা একেবারেই আছে ভুল কথা। তাহলে অসত্য হচ্ছে, সঠিক উত্তর সি। বিলাসী গল্পে কোন সমাজের কথা বলা হয়েছে বলো। এবং এই সমাজ ব্যবস্থায় হিন্দু ধর্মে যে 4টা স্তর রয়েছে, ব্রাহ্মণ রয়েছে, ক্ষত্রিয় রয়েছে, বৈশ্য রয়েছে, শূদ্র রয়েছে। অর্থাৎ নিচু জাতের কারোর কাছ থেকে উঁচু জাতের যারা রয়েছে তারা যদি খাবার গ্রহণ করে সেটাকে বলা হয় অন্নপাপ বলা হয়, এবং সে অন্নপাপের কোনো প্রায়শ্চিত্ত নাই, যেটা আমরা দেখতে পাই এই বিলাসী গল্পে দেখতে পাই। তাহলে দেখো তো অপশনটা যাচাই করে দেখো কোথায় আছে। অর্থাৎ নিচু জাতের কারো কাছ থেকে যদি উঁচু জাতের কেউ খাবার গ্রহণ করে সেটাকে অন্নপাপ বলা হয়, এবং সেই পাপের কোনো প্রায়শ্চিত্ত নাই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অত্যাধুনিক সমাজের কথা, এটা ভুল। রক্ষণশীল হতে পারে, প্রগতিশীল না, প্রগতিশীল এটি না। আধুনিক সমাজের কথা, দেখো সঠিক উত্তর হবে বি, রক্ষণশীল সমাজের কথা। অর্থাৎ বিভিন্ন নিয়ম সেখানে ছিল, এবং বিভিন্ন কড়াকড়ি নিয়ম, বা হচ্ছে এই যে নিচু জাতের কারো কাছ থেকে উঁচু জাতের কেউ খাবার গ্রহণ করতে পারবে না, অন্নপাপ, এই যে এইগুলো, অর্থাৎ রক্ষণশীল সমাজের কথা এখানে বর্ণিত আছে। সঠিক উত্তর হবে বি। পরের প্রশ্নটি, বিলাসী গল্পের প্রতিপাদ্য বিষয় কি? সমাজের শক্তি, পরোপকার, সাপুড়ের জীবন কাহিনী, নাকি ব্যতিক্রম ধর্মী মানব মানবীর প্রেম? পরোপকার হতো যদি এখানে প্রতিদান কবিতা আমরা পড়তাম, বা প্রতিদান কবিতার প্রতিপাদ্য বা মূল উপজীব্য বিষয়, মূল কথা যদি জানতে চাইতো তাহলে পরোপকারে এটা উত্তরটা সঠিক ছিল, বা অন্যকে উপকার করা। তোমাকে একজন, মানে গোলাপ ফুলের উপরের পাপড়িটুকু ফেলে দিয়ে তোমাকে একটা কাঁটা দিচ্ছে, তাকে তুমি কি করছো, সাদরে গ্রহণ করে নিচ্ছ। এটা হচ্ছে প্রতিদান কবিতা অনুসারে আমরা দেখতে পাই। বা কটু কথা, তোমাকে কি কটু কথা বলেছে, মারার থেকে কটু কথা কিন্তু অনেক পীড়া দেয় আর কি। প্রতিদান কবিতা অনুসারে দেখো, তোমাকে কে কটু কথা বলেছে, তো কবিতাকে কি দিয়েছে, বুক ভরা গান দিয়েছে। অর্থাৎ কটু কথার বিনিময়ে বা প্রতিদানে কবিতাকে বুক ভরা গান দিচ্ছে, মানে ভালোবাসা দিচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে প্রতিদান কবিতা, পরোপকার, এটা সঠিক ছিল। কিন্তু এখানে বলেছে বিলাসী গল্পে প্রতিপাদ্য বিষয় কি। অর্থাৎ আমরা দেখতে পাই দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা, দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা প্রকাশিত হয়েছে। 9 এর সঠিক উত্তর হচ্ছে ক। আমাদের পরের প্রশ্নটি, গেল গেল গ্রামটা এবার রসাতলে গেল, এই গ্রামটা রসাতলে কেন গেল বলো। আমরা 10-এর উত্তর একটু ঝটপট জানিয়ে দাও যে এই সঠিক উত্তর কি হবে এটি। ধন্যবাদ যারা উত্তর করেছে। দেখো মৃত্যুঞ্জয় বিলাসীর প্রণয়ের কারণে, না না, এটা হবে না। এখানে সঠিক উত্তর হচ্ছে দেখো বিলাসীর হাতে অন্ন গ্রহণে, অর্থাৎ আমি যেটা শুরুতেই বলেছিলাম, নিচু জাতের বিলাসীর কাছ থেকে মৃত্যুঞ্জয় যে খাবার গ্রহণ করেছিল সেটা হচ্ছে অন্নপাপ, এবং এটা এই পাপের প্রায়শ্চিত্ত হয় না। পরের প্রশ্নটি, বৈশী কি? এবং এই বিলাসী গল্পে দেখবা কিছু শব্দার্থ আছে, সেই শব্দার্থ থেকে তোমরা একটা কমন পেয়ে যাবা। যেমন একটা রয়েছে সত্যযুগ, সত্যযুগ বলতে কি বোঝানো হয়েছে। তারপরে আছে দেখো কলিযুগ, যেখানে অন্যায় ছিল। সত্যযুগ, কলিযুগ, এবং এখানে একটা দেখতে পাচ্ছ যে বৈশিখী, কাঁটাবিহীন, কাঁটাযুক্ত, কাঁটাবিহীন বড় গাছ, নাকি কাঁটাযুক্ত ছোট গাছ, কি হবে? এবং বিলাসী এই গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়, এটা আসতে পারে, কোন পত্রিকায় প্রকাশিত হয় এটাও জানাবা। বিলাসী এই গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় সেটাও জানাবা। পূর্বাশা পত্রিকায়, ভারতী পত্রিকায়, নাকি সবুজ পত্র পত্রিকায়? এইবার কি কোশ্চেন হার্ড হবে একজন জানতে চেয়েছো, না অ্যাজ ইউজুয়াল যে কোশ্চেনগুলো থাকবে, অর্থাৎ ক্লাসটা করো শেষ পর্যন্ত। 90টা প্রশ্ন, দেখো এখানে যে প্রশ্নগুলো রেখেছি এর আদলেই প্রশ্নগুলো পাবা, বা অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবা। সঠিক উত্তরটা দেখো এখানে কাঁটাযুক্ত ছোট গাছ হবে, কাঁটাযুক্ত ছোট গাছ। তারপর বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসের ছাত্র ছিল, এটা 100% দিয়ে রাখছি। অর্থাৎ ক্লাস সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে সেখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবা।
ক্লাস সংক্রান্ত যেগুলো আছে, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস নাকি সেকেন্ড ক্লাসের ছাত্র ছিল? হ্যাঁ, অপরিচিতা সেটা হচ্ছে সবুজ পত্র। এখানে আর এটা হবে বিলাসী ক্ষেত্রে ভারতী পত্রিকা। আরেকটা রয়েছে মাসি পিসি, সেটা হচ্ছে আমরা পূর্বাশা পত্রিকা। এবং কোন কবিতা কোন ছন্দে রচিত? বিশেষ করে ১৮ বছর বয়স কবিতা, সোনার তরী বা বিদ্রোহী কবিতা, এই ৩ টা থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবা। অর্থাৎ কোন কবিতা কোন ছন্দে রচিত? এই পেজে কিন্তু প্রতিনিয়ত আপডেট তথ্য দেওয়া হয়। সেগুলো তোমরা তো অবশ্যই দেখবা। সামনে আরো ২ একটা সাজেশন পাবা আরকি। এগুলো পড়বা, সব মিলিয়ে ভালো একটা পরীক্ষা দিতে পারবা। তাহলে এখানে মিলিয়ে নাও, ফার্স্ট, সেকেন্ড, ফোর্থ এটা হবে না, এটা হচ্ছে থার্ড ক্লাস হবে। কোন ক্লাসের ছাত্র ছিলেন? থার্ড ক্লাসের। পরের প্রশ্নটি, ধুসুনি কি? বাঁশের ঝুড়ি, মাটির পাতিল, পিঠা নাকি চুলা? এবং এই চুলা শব্দ অপশনটা দেখে একটা প্রশ্নের কথা মনে পড়লো, সেটি হচ্ছে দেশি শব্দ। এই দেশি শব্দ থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি দেশি শব্দ? আমি একটা ছন্দ বলবো, সেই ছন্দের মাধ্যমে দেশি শব্দ যেগুলো আছে এ টু জেড তুমি মনে রাখতে পারবা। আগে এটা উত্তর করো। বাঁশের ঝুড়ি, মাটির পিতল, পিঠা নাকি চুলা হবে? এবং প্রশ্নটা এমনও আসতে পারে যে চুলা কোন শ্রেণীর শব্দ? মনে রাখবা। এই দেশি শব্দগুলো আর্য জাতি, আর্য, দ্রাবিড়, অস্ট্রিক এদের কাছ থেকে কিন্তু এসেছে। এবং এই দেশি শব্দগুলো প্রায় দেখা যায় প্রতি পরীক্ষায় আসে আরকি। এবং এটা মনে রাখার টেকনিক হচ্ছে আমি যে গল্পটা বলবো আগামী ১ মিনিট, তার মধ্যে যে শব্দগুলো আছে সেগুলো দেশি শব্দ। শোনো, আর্য জাতি রুই, কাতলা, মলা, ঢেলা, চিংড়ি ও শিং মাছের ঝোল দিয়ে পেট ভরে ২০ টাকার ভাত খেয়ে মাঠে যায়। মাঠ থেকে ট্যাপারি ভরে ঝিঙ্গে, উচ্ছে, থানকুনি, ধুন্দল ইত্যাদি নিয়ে গঞ্জে যায়। গঞ্জের হাট থেকে ডাগর, ডাব, ঢেকি, কোলা, ছাই, চুলা, মুড়ি, মুরকি, বাতাসা ইত্যাদি নিয়ে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে দেখে কয়লার মতো তার কালো স্ত্রী ঝাঁটা হাতে দাঁড়িয়ে আছে। এত সময় যেগুলো বললাম এগুলো হচ্ছে দেশি শব্দ। তাহলে এখানে খেয়াল করো তো, চুলা, চুলা এটা কোন শ্রেণীর শব্দ হবে? এটা হচ্ছে দেশি শব্দ হবে। ঠিক তেমনই ভাবে আছে টোপর, টোপর এটা কোন শ্রেণীর শব্দ? টোপর এটা দেশি শব্দ হবে। তারপরে পেট আছে, ঢেকি আছে, কোলা আছে, ছাই, চুলা, মুড়ি, মুরগি, বাতাসা এগুলো দেশি শব্দ হবে। আর এখানে বলেছিল ধুসুনি কি? অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে বাঁশের ঝুড়ি হবে। কি হবে? বাঁশের ঝুড়ি। তুমি একটা প্রশ্ন পড়ছো, এর সাথে, সাথে যদি আরো ব্যাখ্যা সমৃদ্ধ এভাবে পড়ো, তাহলে যেই প্রশ্ন আসুক না কেন তুমি উত্তর করতে পারবা। আমাদের পরের প্রশ্নটি দেখো। মৃত্যুঞ্জয়ের আম বাগানের আয়তন ছিল কত বিঘা? বলো। মৃত্যুঞ্জয়ের আমবাগানের যে আয়তনটা, বা প্রশ্নটা এমনও আসতে পারে মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল, প্রকাণ্ড কিসের বাগান ছিল? সেটি হচ্ছে আম, কাঁঠাল নাকি আম বাগান? এ ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে এটা বলো যে মৃত্যুঞ্জয়ের আম বাগানের আয়তন ছিল কত বিঘা? ১০-১৫ বিঘা না, এটা হবে না। অর্থাৎ মূল বই যেটা আছে সেটাই কিন্তু উত্তর করবা। ২৫-৩০ বিঘা, তারপরে দেখো ৩০-৪০ না, এটা হবে ২০-২৫ বিঘা। এবং এই ২০ দেখছো না, এটাও কিন্তু দেশি শব্দের মধ্যে যাবে। ২০ এটা হচ্ছে দেশি শব্দ। আমাদের পরের প্রশ্নটি দেখো, কাগজ তো ইঁদুরে আনতে পারে, এই উক্তিটি কার? অর্থাৎ কোনটি কার উক্তি? এ ধরনের একটা প্রশ্ন তোমরা পাবা। কোনটি কার উক্তি? কাগজ তো ইঁদুরে আনতে পারে, এই উক্তিটি কার ছিল? দেখো, যখন সাপ ধরতেছিল, একটা সাপ পেয়েছিল, তারপরে আহ বিলাসী বলেছিল এখানে হয়তোবা আরেকটা সাপ থাকতে পারে। তখন এই উক্তিটি করেছিল মৃত্যুঞ্জয়, আরে কাগজ তো ইঁদুরে আনতে পারে। কিন্তু আসলে কিন্তু সেখানে সাপ ছিল। এবং কোন সাপ সেটা যদি আমি বলি, রাসেল ভাইপার কামড় দিয়েছিল মৃত্যুঞ্জয়কে, নাকি হচ্ছে যে গ্রামে যে ধোড়া সাপ আছে ওইগুলো কামড় দিয়েছিল, আহ নাকি খরিশ গোখরা সাপে কামড় দিয়েছিল? কাগজ তো ইঁদুরে আনতে পারে, এটা উত্তর করেছে বিলাসীর উক্তি, এটা ভুল হয়েছে। এটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের উক্তি, বিলাসী না। আর এটা খরিশ গোখরা সাপে কামড় দিয়েছিল, খরিশ গোখরো সাপে কামড় দিয়েছিল। তৌসির কোন ধরনের রচনা? বলো। তৌসির কোন ধরনের রচনা? এবং এর পাশাপাশি কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো মনে রাখার যে টেকনিক, কাজী নজরুল ইসলামের যে উপন্যাস আছে সেটা মনে রাখার শর্টকাট টেকনিক কি? সেটা দেখো, মনে রাখবা, এটা হচ্ছে হবে বাকুম।
কাজী নজরুল ইসলামের উপন্যাস মনে রাখার টেকনিক হচ্ছে বাকুম, এবং বা থেকে হবে বাঁধনহারা। এই বা থেকে হবে বাঁধনহারা, এবং বাঁধনহারা চন্দ্রবিন্দু, বাঁধনহারা বানানে কিন্তু চন্দ্রবিন্দু হবে, এটা একটু খেয়াল করবা। এবং এর পাশাপাশি দেখো এই যে কু থেকে মনে রাখবা কুহেলিকা হবে, কুহেলিকা। আর ম থেকে হবে মৃত্যু ক্ষুধা, ম থেকে হবে মৃত্যু ক্ষুধা। এই তিনটা হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস, সেটা মনে রাখার টেকনিক হচ্ছে বাকুম। আর কাজী নজরুল ইসলামের যে আরো গল্প গ্রন্থ রয়েছে, এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবা, আমি এখানে 100% দিয়ে রাখছি। সেটা কি কি দেখো, কাজী নজরুল ইসলামের যে আরো গল্প গ্রন্থ আছে সেটি হচ্ছে ব্যথার দান, মনে রাখবা এখান থেকে প্রশ্ন আসবে। ব্যথার দান, তারপর আছে রিক্তের বেদন, ব্যথার দান, রিক্তের বেদন, তারপর আছে শিউলি মালা, শিউলি মালা। আরেকটা রয়েছে পদ্ম গোখরা, পদ্ম গোখরা। এটা দেখো, এখান থেকে একটা প্রশ্ন কমন পাবা, যে স্লাইডে 100% দিয়ে রাখছি সেখান থেকে প্রশ্ন আসবেই আসবে, মিলিয়ে নিও। তাহলে তুমি একটা প্রশ্নের পাশাপাশি দেখো আরো কয়েকটা তথ্য জানতে পারছো, এটাই কিন্তু পড়ার আসল উদ্দেশ্য হওয়া উচিত। তৌসির কোন ধরনের রচনা, এটা হচ্ছে উপন্যাস হবে। এর পাশাপাশি এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস, মনে রাখার টেকনিক হচ্ছে বাকুম। অর্থাৎ এই যে শর্টকাট টেকনিকগুলো দিয়েছি ক্লাসে, কিন্তু তোমরা শর্টকাট টেকনিকগুলো পাবা, সেটি হচ্ছে দেখো বাকুম। অর্থাৎ এই প্রথম বা থেকে হবে বাঁধনহারা, বাঁধনহারা বানানে চন্দ্রবিন্দু আছে, এবং এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম পত্র উপন্যাস। আর কু থেকে হবে কুহেলিকা, আর ম থেকে হবে মৃত্যুক্ষুধা, এই তিনটা হচ্ছে উপন্যাস। এর পাশাপাশি কাজী নজরুল ইসলামের যে গল্প গ্রন্থগুলো কোনগুলো মনে রাখবা, ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, পদ্ম গোখরা, এইগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ। এবং এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে পদ্ম রাগ, তাহলে এটা কার? পদ্ম রাগ এটা হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। পদ্মরাগ, মতিচুর, সুলতানার স্বপ্ন, অবরোধবাসিনী, এগুলো হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের। এবং তিনি রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন একই তারিখে, তোমার 9ই ডিসেম্বর জন্মগ্রহণ করে এবং 9ই ডিসেম্বর মৃত্যুবরণ করে। আর এর পাশাপাশি দেখো এখানে চৌচির, এটা হচ্ছে উপন্যাস। একটা প্রশ্নের পাশাপাশি দেখো আরো 4 থেকে 5টা তথ্য তুমি জানতে পারছো, এভাবেই পড়বা। ক্লিয়ার? আমাদের পরের প্রশ্নটি দেখো, ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ, বলো। ছাত্র জীবনে আমরা প্রায় 90 জন আছি, আরেকটা বার শেয়ার করে দাও তোমরা। যদি ব্যাখ্যা সহকারে পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই শেয়ার করতে হবে। তাহলে দেখো এখানে সঠিক উত্তর ভাষা আন্দোলন না, এটা হবে না। স্বদেশী ব্রিটিশ বিরোধী আন্দোলন না, এটা হবে না। বুদ্ধির মুক্তি আন্দোলন, এটি হবে বুদ্ধির মুক্তি আন্দোলন। পরের প্রশ্নটি দেখো, যেটা ব্যাখ্যা লাগবে সেটা ব্যাখ্যা দিয়ে দিব। জাতিকে আত্মমর্যাদা সম্পূর্ণ করে গড়ে তোলা কার দায়িত্ব? রাষ্ট্র, জনগণ, সরকার, নাকি প্রত্যেকের? মনে হচ্ছে প্রত্যেকেরই হবে, কিন্তু মূল বই অনুযায়ী কোনটা হবে জানাও। জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন, সম্পন্ন মানে হচ্ছে তোমার মানে একদম শেষ, সম্পন্ন হয়েছে, শেষ হয়েছে, শেষ হবে। আরেকটা হচ্ছে সম্পূর্ণ, তখন তার অর্থ হচ্ছে পুরোপুরি। সরকার, জনগণ, রাষ্ট্র, কোনটা হবে জানাও। আচ্ছা, এটা একটু মিলিয়ে নাও। যে ব্যাকরণ অংশটুকু পড়াবো, অনেক ব্যাখ্যা দিতে হবে, এখানে সঠিক উত্তর হবে রাষ্ট্রের হবে, রাষ্ট্রের। মানব কল্যাণ প্রবন্ধের মূল কথা কি? নতুন দৃষ্টিকোণ থেকে সমস্যার মোকাবেলা করা, মানব কল্যাণ ধারণাটির তাৎপর্য বিচার করা, মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ, বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারের ব্যবহার। দেখো এই 4টা অপশন থেকে মনে হচ্ছে 1, 2, 3 হতে পারে, কিন্তু যেহেতু এমসিকিউ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটাই তোমাকে বেছে নিতে হবে। আমরা 19-এ আছি, মানব কল্যাণ। বা যদি এটা সমাসে আসে তাহলে এটি ব্যাস বাক্যটা হবে মানবের কল্যাণ, মানবের কল্যাণ। অর্থাৎ পূর্ব পদ থেকে যদি বিভক্তি লোপ পায় তখন সেটা তৎপুরুষ সমাস হয়, এবং তোমাকে ভাবতে হবে বা দেখতে হবে এটা কোন বিভক্তি লোপ পেয়েছে। আমরা জানি র বা এর
র বা এর এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। পূর্ব পদ থেকে যদি র বা এর লোপ পায় তখন সেটা কি হবে? ষষ্ঠী তৎপুরুষ হবে। ঠিক তেমনি ভাবে আমরা বলতে পারি রাজপথ, এটা পথের রাজা আছে, তারপর আছে রাজহাঁস আছে, হাঁসের রাজা। এগুলো হচ্ছে সব কি হয়? ষষ্ঠী তৎপুরুষ হবে। আর এখানে সঠিক উত্তর হবে গ। যারা জানিয়েছো ধন্যবাদ। এই যে জানিয়েছো সিনথিয়া, স্নিগ্ধা, ধন্যবাদ। মর্যাদাপূর্ণ অবস্থায় মানুষের উত্তরণ, একটা খারাপ অবস্থা থেকে একটা ভালো পর্যায়ে মানুষের উত্তরণ, সেটি হচ্ছে মানব কল্যাণ প্রবন্ধের মূল কথা। এবার দেখো রেশনাল শব্দের আবিধানিক অর্থ কি? রেশনাল এবং পরিভাষা থেকে কিন্তু গত বছরে একটা প্রশ্ন এসেছে যে বুক পোস্ট, বুক পোস্ট এটার পরিভাষা কি হবে? তারপরে থাকতে পারে দেখো ডায়ালেক্ট, ডায়ালেক্ট এবছরের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে আছে দেখো ডাইনামিক, ডাইনামিক এর পরিভাষা কি? তারপর আছে দেখো বেইল, বেইল এর পরিভাষা কি? আরো গুরুত্বপূর্ণ কয়েকটা দিয়ে দিব। তারপর আছে দেখো সেন্সাস, সেন্সাস এর পরিভাষা কি? এগুলো মানে বিগত বছরে বারবার এসেছে। প্রথমে দেখো ডাইনামিক, ডাইনামিক এর পরিভাষা হবে গতিশীল, ডাইনামিক এর পরিভাষা হবে গতিশীল। রেশনাল এটা হচ্ছে বিচার বুদ্ধি সম্পূর্ণ, সঠিক উত্তর। বুক পোস্ট এটা হচ্ছে খোলা ডাক, খোলা ডাক। ডায়ালেক্ট এটা হচ্ছে উপভাষা হবে, কি হবে? উপভাষা। আরেকটা আছে দেখো এখানে বেইল শব্দের অর্থ মানে হচ্ছে পরিভাষা, সেটি হচ্ছে জামিন হবে, কি হবে? জামিন। আর এখানে সঠিক উত্তর হবে বিচার বুদ্ধি সম্পূর্ণ। পরের প্রশ্নটি দেখো, নিচের কোন লেখক বুদ্ধির মুক্তি আন্দোলন ও মুসলিম সাহিত্য সমাজ গঠনে প্রত্যক্ষ মানে সরাসরি ভূমিকা রেখেছিল? এবং এর পাশাপাশি আরেকটা বিষয় মনে রাখবা, এই যে মুসলিম যে সাহিত্য সমাজ একটা পত্রিকার সাথে তিনি যুক্ত ছিলেন, সেই পত্রিকাটার নাম হচ্ছে শিখা পত্রিকা, শিখা পত্রিকা, এটার নাম একটু মনে রাখবে। অপশন দেখো অক্ষয় কুমার বড়াল, আনিসুজ্জামান, আবুল ফজল নাকি আখতারুজ্জামান ইলিয়াস। বুদ্ধির মুক্তি আন্দোলন এবং আরেকটা বলেছে মুসলিম সাহিত্য সমাজ গঠনের প্রত্যক্ষ মানে সরাসরি ভূমিকা রেখেছিলেন এবং একটা পত্রিকার সাথে তিনি জড়িত ছিলেন, সেই পত্রিকাটার নাম হচ্ছে শিখা পত্রিকা। আর এখানে সঠিক উত্তর হবে বুদ্ধির মুক্তি আন্দোলন, অর্থাৎ আবুল ফজল হবে। সঠিক উত্তর হচ্ছে সি, আবুল ফজল। পরের প্রশ্নটি, পূর্বাশা পত্রিকায় কখন মাসিভিশি গল্পটি প্রথম প্রকাশিত হয়? বা প্রশ্নটা এমনও আসতে পারে মাসিভিশি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা পূর্বাশা পত্রিকা, ঠিক আছে। কিন্তু তোমার কাছে জানতে চেয়েছে যে কত, কখন, কোন বঙ্গাব্দে এবং কোন সংখ্যায়, সেটা বলো। একটু ঝটপট জানাও, আমি পরের প্রশ্নে যাব এবং ব্যাখ্যা তো দিবই। আর যারা এখনো শেয়ার করোনি অবশ্যই শেয়ার করে রাখো নিজেদের টাইমলাইনে, কারণ আমার এই পেজে প্রতিনিয়ত অনেক ক্লাস হচ্ছে, ক্লাসগুলো অনেক নিচে চলে যাবে, তোমার টাইমলাইনে শেয়ার থাকলে যখন ইচ্ছা তুমি দেখতে পারবা। এখানে মিলিয়ে নাও, এই যে 1352 বঙ্গাব্দ, তারপরে 14 অর্থাৎ যে চৈত্র সংখ্যা সেটি হবে। পরের প্রশ্নটি দেখো, নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়? গত বছর কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় থেকে একটা প্রশ্ন এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এর পাশাপাশি দেখো আরো আছে পদ্মা নদীর মাঝি, পদ্মা নদীর মাঝি। তারপরে আছে দেখো পুতুল নাচের ইতিকথা, পুতুল নাচের ইতিকথা। এখানে বলেছে নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নয়? তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কোনগুলো সেটা তুমি যদি আগে জানতে পারো তাহলে খুব ইজিলি তুমি উত্তর করতে পারবা যে নয় কোনটি। আর এই দুইটা লিখেছি এই কারণে, কারণ এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্কিত আর কি। পদ্মা নদীর মাঝি আর পুতুল নাচের ইতিকথা, এই দুইটা। এখানে চতুষ্কোণ,
পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, এইগুলো হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু এই যে হাঁসুলি বাঁকের উপকথা, এটা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের নয়। অর্থাৎ তোমার কাছে জানতে চেয়েছে উপন্যাস নয় কোনটি, তাহলে সঠিক উত্তর হচ্ছে এখানে বি হবে। তারপর আখতারুজ্জামান ইলিয়াস রচিত খুয়ারি, খুয়ারি এটা কি? এবং প্রশ্নটা এমন আসতে পারে খোয়াবনামা, এখান থেকে প্রশ্ন আসবে, 100% দিয়ে রাখলাম, খোয়াবনামা। এরপরে আছে দেখো খোয়ারি তো এখানে আছে, খোয়াবনামা, দুধে ভাতে উৎপাত আছে, তারপর আছে দেখো জাল স্বপ্ন স্বপ্নের জাল, জাল স্বপ্ন স্বপ্নের জাল, কি কি? একটা আছে খোয়ারি, এটা তোমাকে বলতে হবে এটা কি হবে। আর খোয়াবনামা এটা কোন ধরনের সাহিত্যকর্ম, দুধে ভাতে উৎপাত আছে, তারপরে জাল স্বপ্ন স্বপ্নের জাল, এগুলো অর্থাৎ গল্প গ্রন্থ নাকি উপন্যাস, এটা দেখো, এটা হচ্ছে গল্প গ্রন্থ। আখতারুজ্জামান সম্পর্কে তার যে সাহিত্যকর্মগুলো রয়েছে দেখো, খোয়ারি আছে, খোয়াবনামা আছে, দুধে ভাতে উৎপাত আছে, জাল স্বপ্ন স্বপ্নের জাল, এটা হচ্ছে গল্প গ্রন্থ। আরেকটা বেশি আসে পরীক্ষায়, সেটা হচ্ছে চিলেকোঠা সেপাই, চিলে কোঠার সেপাই, এটা বেশি আসে পরীক্ষায়। না, নাটক হবে না। এর পরের প্রশ্নটি দেখো, রেইনকোট কবিতায় বা রেইনকোট গল্পে মানে রেইনকোটটা কিসের প্রতীক? এটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা আসতে পারে। রেইনকোট এটা কিসের প্রতীক? এবং এর পাশাপাশি তোমাকে জানতে হবে রেইনকোট এটা হচ্ছে 1995 সালে, 1995 সালে, আর একটা হচ্ছে 97 সাল, এই দুইটা সাল এখানে মনে রাখবা। 1995 সালে জাল স্বপ্ন স্বপ্নের জাল এই গ্রন্থে প্রকাশিত হয় রেইনকোটটি। এবং এই রেইনকোট গল্পে কোনটিকে পাকিস্তানের কাঁটা বলা হয়েছিল? অর্থাৎ সংক্ষেপে লিখি আমি, পাকিস্তানের কাঁটা বলা হয়েছিল শহীদ মিনারকে, শহীদ মিনারকে পাকিস্তানের কাঁটা বলা হয়েছিল। আর এখানে বলেছে রেইনকোটটি কিসের প্রতীক, অর্থাৎ এখানে সঠিক উত্তর প্রতিবিম্ব, প্রতিচ্ছবি, রক্ষণশীলতা, সাহস ও দেশপ্রেম। সঠিক উত্তর হবে সাহস ও দেশপ্রেম। এবং এখানে আরেকটা অপশনে থাকে, সেটা হচ্ছে উষ্ণতা। এই তিনটা থেকে একটা উত্তর হতে, মানে তিনটাই অপশনে থাকতে পারে। রেইনকোট গায়ে দেওয়ার পর কিছুটা গরম অনুভব করেছিল, অর্থাৎ উষ্ণতা হবে, এবং গায়ে দেওয়ার পর ভীতু প্রকৃতি নুরুল হুদার সাহস, এবং একই সাথে তার দেশপ্রেমী কিন্তু জাগ্রত হয়েছিল। তাহলে এটা এই তিনটাই সঠিক উত্তর। এবং এখানে আরেকটা বিষয় তোমাকে জানতে হবে, দেশপ্রেম এটি হচ্ছে বানান, যদি বলা হয় দেশপ্রেমের উচ্চারণটা কি হবে, তাহলে উচ্চারণটা দেখো হবে দেশপ্রেম হবে, কি হবে? দেশপ্রেম, এটি হবে উচ্চারণ। বানানার উচ্চারণ কিন্তু এক না। মনে রাখবা, যে শব্দের উচ্চারণের ক্ষেত্রে কোনো শব্দের সাথে যদি জ ফলা থাকে বা র ফলা থাকে, কোনো ফলা থাকে, তাহলে ওই বর্ণটি দ্বিত্ব উচ্চারিত হয়। আর দ্বিত্ব মানে দুইবার। তাহলে দেখো পয়ের সঙ্গে ফলা ছিল, এজন্য প কয়বার উচ্চারিত হয়েছে? দুইবার উচ্চারিত হয়েছে, দেশপ্রেম। তারপর আখতারুজ্জামান ইলিয়াস পেশায় কি ছিল? শিক্ষক, সাংবাদিক, চিকিৎসা। এই যে আগে চারটা অপশন থেকে দুইটাই বাদ দিয়ে দাও, একটা হচ্ছে চিকিৎসক আর একটা হচ্ছে অভিনয়, এই দুইটা তো হবেই না। শিক্ষকতা, সাংবাদিকতা, এই দুইটা থেকে একটা হতে পারে, বলো। ভোলা থেকে সালমান বলছি। হ্যাঁ, তোমরা কে কোন জায়গা থেকে ক্লাস করছো পরে শুরুতে শুনেছিলাম। ধন্যবাদ। আমাদের পরের প্রশ্নটি এখানে, আখতারুজ্জামান ইলিয়াসের পেশা কি ছিল? শিক্ষকতা নাকি সাংবাদিকতা? বলো, প্রয়োজনে মূল বইটা সাথে রাখো। সাংবাদিক নাকি হচ্ছে শিক্ষকতা, বলো। হ্যাঁ, এই ধরনের একটা প্রশ্ন তোমরা পাবা, সাংবাদিকতা। সাংবাদিকতা নাকি শিক্ষকতা, মূল বইটা বের করো, দেখো। তিনি লেখক পরিচিতি অংশে এটা আছে। পরের প্রশ্নটি দেখো, বর্ষাকালেই তো জুত, রেইনকোট থেকে নেওয়া হয়েছে বর্ষাকালেই তো জুত, উক্তিটি কার ছিল? বর্ষাকালেই তো জুত, এই উক্তিটি কার ছিল, বলো।
দেখো তোমাদের মধ্য থেকে ভিন্নধর্মী মানে কয়দিন পরই পরীক্ষা, রাত পোহালে প্রায় পরীক্ষা, তারপরে উত্তর এই যে এত সহজ সহজ প্রশ্ন উত্তর পারছো না, মানে তোমাদের মধ্যে দুই রকমের উত্তর চলে আসছে। শিক্ষকতা, এটা বলো। বর্ষাকালেই তো জুত, এই উক্তিটি কে করেছিল? নুরুল হুদা না, আসমা, আসমা হোসেন নুরুল হুদার স্ত্রী ছিল। আর কুবের মাঝি, এটা তো আগেই হবে না। যে ছদ্মবেশী কুলি ছিল, সে ছদ্মবেশী কুলি বলেছিল। ছদ্মবেশী কুলি। আর এই যে এটা দেখো, এই যে শিক্ষকতা। পরের প্রশ্নটি, সেই চোখ ভরা ভয় কেবল ভয় কোন গল্প থেকে নেওয়া হয়েছে? এমন একটা লাইন উঠিয়ে দিয়ে তোমার কাছে জানতে চাইবে এই আলোচ্য উক্তিটি তোমার পঠিত কোন গল্প থেকে বা কোন কবিতা থেকে এটা নেওয়া হয়েছে। রেইনকোট, মাসি পিসি, মাসি ও পিসি, এটা দ্বন্দ্ব সমাস হবে। এবং মাসি পিসি এই গল্পে ফুটে উঠেছে সাহসী ও বুদ্ধিদীপ্ত যে বৈশিষ্ট্য। নারী হয়েও তারা যে পুরুষের ন্যায় অনেক কঠোর পরিশ্রম করেছে, শহরে যে শাকসবজি বিক্রি করে বিরূপ পরিবেশ থেকে আল্লাদিকে রক্ষা করেছে গুন্ডা বদমাইশের কাছ থেকে। এবং এইখানে একই সাথে কিন্তু যৌতুকের একটা বিষয় ফুটে উঠেছিল। অপরিচিতা গল্পে তো ফুটে উঠেছেই, অর্থাৎ মানবেতর জীবনযাপন কিন্তু তাদেরকে করতে হয়েছে মাসি ও পিসিকে। আর এটা হচ্ছে সেই চোখ ভরা ভয় কেবল ভয়, এটি হচ্ছে রেইনকোট থেকে নেওয়া হয়েছে। রেইনকোট গল্পের কথক কে? অনেক কঠিন প্রশ্নের মধ্যে দুই একটা এমন সহজ প্রশ্ন দিয়ে দিবে, তুমি ঘাবড়ে যে মানে যেটার উত্তর হবে হচ্ছে ঘ, তুমি সেটার উত্তর ক দিয়ে আসবা। মানে অনেক কঠিন প্রশ্নের মধ্যে মাঝে মাঝে দুই একটা মানে সহজ প্রশ্ন দিয়ে দেয় আর কি। তাহলে এটা দেখো, রেইনকোট গল্পের কথক হচ্ছে নুরুল হুদা হবে, এটা সঠিক উত্তর। সহজ প্রশ্ন ছিল। বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে? বিভীষণপতি মেঘনাদ এই কবিতাটি মানে তোমাদের শর্ট সিলেবাসে নাই, ফুল সিলেবাসে। তারপরে এখান থেকে প্রতি বছরই একটা না একটা প্রশ্ন আসতেই দেখা যায়। বিভীষণের প্রতি মেঘনাদ অর্থাৎ লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, মাইকেল মধুসূদন দত্ত। এবং এটি হচ্ছে তিনি, যদি বলা হয় সনেটের প্রবর্তক কে? বাংলা সনেটের প্রবর্তক যদি প্রশ্ন আসে এমন, বাংলা সনেটের প্রবর্তক কে? সনেট হচ্ছে 14টা লাইন এমন ভাবসংহত কবিতাকে বলা হয় সনেট বলা হয়। সনেটের যে প্রথম 8 লাইন সেটাকে বলা হয় অষ্টক, এবং সেখানে থাকে ভাবের প্রবর্তনা থাকে। আর সনেটের যে শেষ 6 চরণ মানে 6 লাইন, সেটা হচ্ছে তোমার শতক বা ষষ্ঠক বলা হয়। এটা এখানে থাকে ভাবের পরিণতি থাকে। 14 লাইন বিশিষ্ট কবিতাকে সনেট বলা হয়। বাংলায় হচ্ছে চতুর্দশপদী কবিতা বলি, চতুর্দশপদী কবিতা বলি। এবং যদি বলা হয় চতুর্দশপদী, এটা কোন সমাস? এর ব্যাসবাক্য হবে চতুর্দশ পদের সমাহার। চতুর্দশ পদের সমাহার, এটা দ্বিগু সমাস হবে। এখানে দেখো বলেছে বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত হবে, মাইকেল মধুসূদন দত্ত। তিনি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করে। এরপরে দেখো, বিভীষণপতি মেঘনাদ এই কাব্য অংশটি কোন ছন্দে রচিত? বলো, কোন ছন্দে রচিত? বিভীষণের প্রতি মেঘনাদ কাব্য অংশটি কোন ছন্দে রচিত? মাত্রা মিশ্র চরণ তো হবেই না, সমচরণ হবে না। তাহলে দেখো 4টা অপশন থেকে আগেই 2টা বাদ দিয়েছো, বাকি থাকে মাত্রা আর অক্ষরবৃত্ত। আবারও বলছি, এটা কোন কবিতা কোন ছন্দে রচিত? বিশেষ করে সোনার তরী, 18 বছর বয়স কবিতা, বিদ্রোহী, এই 3টা থেকে একটা আসতে পারে। এখানে সঠিক উত্তরটা মিলিয়ে নাও, অক্ষরবৃত্ত ছন্দে রচিত। পরের প্রশ্নটি, সোনার কবিতায় নৌকার মাঝি কিসের প্রতীক? খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে 100% দিই, এরপরে ব্যাখ্যা দিচ্ছি, আর তোমরা উত্তর করতে থাকো। দেখো, সোনার কবিতা এটা কি কি ফুটে উঠেছে? মহাকাল, তারপর হতে পারে জগৎ সংসার, মানে অপশনে থাকতে পারে এগুলো, মহাকাল, জগৎ সংসার, আরেকটা হচ্ছে প্রবহমান সময়। মহাকাল, জগৎ সংসার, আর একটা হচ্ছে প্রবহমান সময়, যে কোনো একটা সঠিক উত্তর হিসেবে অপশনে থাকতে পারে। এরপরে যদি বলে সোনার কবিতায় ছোট ক্ষেত কিসের প্রতীক? ছোট ক্ষেত সেটা হচ্ছে পৃথিবী, বা আমরা বলতে পারি দুনিয়াবি জীবন।
পৃথিবী বাকি আমরা বলতে পারি দুনি আবি জীবনের কথা বলতে পারি। এরপরে আসতে পারে সোনার তরী কবিতায় বিদেশ কিসের প্রতীক? বিদেশ, এগুলো থেকে একটা কমন পাবা। বিদেশ সেটা হচ্ছে চিরায়ত শিল্পা লোকের প্রতীক। চিরায়ত শিল্পা লোকের প্রতীক হবে। এরপরে আছে যে মাঝি কিসের প্রতীক? মাঝি সেটা হবে নির্মোহ মহাকালের প্রতীক। নির্মোহ মহাকালের প্রতীক। এখানে বলেছে সোনার তরী কবিতায় নৌকার মাঝি কিসের প্রতীক? নৌকার মাঝি, অনেকে উত্তর করেছো। দেখো এখানে সঠিক উত্তর হবে এই যে মহাকালের প্রতীক হবে মহাকাল। অর্থাৎ নদীর এপার দ্বারা মৃত্যুর পূর্ববর্তী জীবনকে বুঝিয়েছে, নদীর ওপার দ্বারা মৃত্যুর পরবর্তী জীবনকে বুঝিয়েছে, পরকালকে বুঝিয়েছে। পরের প্রশ্নটি, যত চাও তত লও, এই ধরনের একটা প্রশ্ন তোমরা পাবা যে সর্বনামগুলো রয়েছে, অর্থাৎ সর্বনামের প্রকারভেদ। দেখো যত চাও তত লও বাক্যটি কি জাতীয় বাক্যের উদাহরণ? এর পাশাপাশি দেখো আরো যে ব্যাখ্যাগুলো লাগবে তোমরা উত্তর করতে থাকো, আমি ব্যাখ্যা দিচ্ছি। গঠন অনুসারে বাক্য তিন প্রকার। গঠন অনুসারে বাক্য হচ্ছে কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে সরল বাক্য, যেটা ইংরেজিতে হচ্ছে সিম্পল সেন্টেন্স, এবং এটা চেনার উপায়, এই সরল বাক্যের মধ্যে একটা কর্তা থাকবে এবং একটা সমাপিকা ক্রিয়া থাকবে। তোমাদের প্রশ্ন হতে পারে সমাপিকা বিষয়টা কি? যেটা যেই ক্রিয়াটা সমাপ্ত বোঝাবে, শেষ বোঝাবে, সেটা সমাপিকা ক্রিয়া। আর যেটা অসমাপ্ত থাকবে সেটা হচ্ছে কি হবে? অসমাপিকা ক্রিয়া হবে। তাহলে সরল বাক্যের মধ্যে মনে রাখবা এটা হচ্ছে একটা কর্তা থাকবে, একটা কি থাকবে? সমাপিকা ক্রিয়া থাকবে, আর এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে। এরপরে আমরা আসি, যদি বলা হয় জটিল বাক্য, যেটার ইংরেজি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বা মিশ্র বাক্য, যে বাক্যের মধ্যে সাপেক্ষ সর্বনাম এবং সাপেক্ষ যোজক থাকবে সেটি হচ্ছে জটিল বাক্য হবে। এখন প্রশ্ন হতে পারে তোমাদের সাপেক্ষ সর্বনাম কি বা সাপেক্ষ যোজকটা কি? দেখো সাপেক্ষ সর্বনাম এটা একটা আরেকটার উপর নির্ভরশীলতা সম্পর্ক বোঝায়। যে, সে, যারা, তারা, যখন, তখন, যিনি, তিনি, তবে, যদি, তবে, এই যে একটার একটার উপর নির্ভরশীলতা সম্পর্ক বোঝায়, যেমন তেমন। তারপর আছে দেখো এই যে যেটুকু, যেটুকু, তারপর আছে সেটুকু, এটা নিয়ে গানও আছে, গান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন কমন আসে। ওই যে আছে না, যেটুকু সময় তুমি থাকো পাশে, আর বলছি না। এই যে যেটুকু সেটুকু, এটা কি হবে বলো তো? যদি কোনো বাক্যের মধ্যে থাকে তখন সেটা জটিল বাক্য হবে। আর একটা আছে যৌগিক বাক্য। যৌগিক বাক্য এর ইংরেজি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। ওই যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যান্ড, অর, বাট, সো এইগুলো থাকে তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্স। এবং মনে রাখবা বাংলায় থাকবে এবং থাকতে পারে, ও থাকতে পারে, আর থাকতে পারে, কিন্তু থাকতে পারে, সুতরাং, নতুবা, নচেত, বরং যদি কোনো বাক্যের মধ্যে থাকে তখন সেটা কি হবে? যৌগিক বাক্য হবে। এখানে বলেছে যত চাও তত লও, তাহলে দেখো এই যে যত আর তত একটা কি সাপেক্ষ সর্বনাম, এটা কি হবে? সাপেক্ষ সর্বনাম হবে। এর পাশাপাশি দেখো আরো অনেক যে অপশনগুলো থেকে তোমাদের প্রশ্নগুলো সেট হবে কেমন, ক্রিয়া বিশেষণ কি? এটা হচ্ছে ইংরেজিতে অ্যাডভার্ব, অ্যাডভার্ব, এবং এটা মনে রাখবে কিভাবে? দেখো এমপিটি দিয়ে, এমপিটি, এম থেকে হচ্ছে ম্যানার মানে আচার আচরণ, পি থেকে হচ্ছে প্লেস মানে স্থান বোঝাতে পারে, টি থেকে হচ্ছে টাইম মানে সময় বোঝাতে পারে। তুমি ক্রিয়াকে কেমন ভাবে, কখন, কোথায়, কিভাবে এগুলো দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাও তাহলে তুমি পাবা ক্রিয়া বিশেষণ, ইংরেজিতে হচ্ছে অ্যাডভার্ব। আমি যদি বলি ছেলেটি খেলছে বা ছেলেটি দৌড়ায়, এই যে দৌড়ানো এটা কাজ, এখানে যদি আমি একটা মডিফাই বা বিশেষায়িত করি হচ্ছে ক্রিয়াকে, যে ছেলেটি দ্রুত দৌড়ায়, তাহলে আমি যদি দৌড়ানোর কাছে প্রশ্ন করি কেমন ভাবে দৌড়াচ্ছে? দ্রুত, ওই কেমন ওইটা হচ্ছে দেখো উত্তর পেয়েছি, ওইটা হচ্ছে অ্যাডভার্ব হবে। ক্লাস শেষে সং, হ্যাঁ, সামনে আসলে অবশ্যই শোনাবো। আরেকটা দেখো ব্যতিহার বহুব্রীহি, এই সমাস আমি বিস্তারিত আলোচনা করব, মানে আজকে ক্লাসের মধ্যে যেগুলো লাগবে মনে রাখবা। নিউটনের তৃতীয় সূত্র আছে না, প্রত্যেক ক্রিয়ার একটা পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া আছে। এখানে খেয়াল করো ব্যতিহার বহুব্রীহি, অর্থাৎ তোমাকে একজন কিল দিয়েছে বা মেয়েদের ক্ষেত্রে তোমাকে চুল টেনে ধরেছে, তুমি কি করবা? তুমি কি তার মাথায় হাত বুলিয়ে দিবা? না, তুমিও তার চুল টেনে ধরবা। অর্থাৎ দেখো ক্রিয়ার পারস্পরিক অর্থে কোন সমাস হয়? ব্যতিহার বহুব্রীহি সমাস। অনেকবার এটা পরীক্ষায় এসেছে যে লাঠা লাঠি, হাসা হাসি, চুলা চুলি, এটা কোন সমাস? এটা হবে ব্যতিহার বহুব্রীহি সমাস। কি হবে? ব্যতিহার বহুব্রীহি। ওই যে চুলাচুলি প্যারাশুটের একটা অ্যাড দেখো না, মানে চুলে চুলে যে লড়াই, তারপরে লাঠালাঠি, লাঠিতে লাঠিতে যে লড়াই বা যুদ্ধ হয়, এগুলো হবে ব্যতিহার বহুব্রীহি সমাস হবে। ক্লিয়ার?
নির্ধারক বিশেষণ কি? ওই যে রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। এই যে রিমিক্স দিয়ে শুনছো আরকি। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা। রাশি রাশি মানে অনেক আধিক্য বুঝাচ্ছে বেশি বেশি। ওই যে বলে না ইট ইস টু মাচ মানে বেশি বেশি সেক্ষেত্রে এই যে নির্ধারক বিশেষণ হবে। তারপরের প্রশ্নটি দেখো। সোনাত্তরী কবিতার মর্ম বস্তু কি? মানে মূল কথা কি? মূল উপজীব্য বিষয় কি? জানাও। হ্যাঁ, ব্যতিয়ার বহুব্রীহিতে শুরুতে হচ্ছে আ, পর হচ্ছে হ্রস্বইকার থাকে। প্রকৃতি প্রেম না, এটা হবে না। স্বীকৃতি, নির্ভরতা, আত্মনির্ভরতা আর একটা রয়েছে হতাশা। বা অপশনে তোমার থাকতে পারে মহাকাল ও মানুষ। এটাও থাকতে পারে অপশনে। মহাকাল ও মানুষও থাকতে পারে। আমরা ১০০ জন যুক্ত আছি। তোমরা আরেকটু শেয়ার করে দাও। কারণ ফ্রিতে এত ব্যাখ্যা সমৃদ্ধ ক্লাস পাচ্ছ এবং পরীক্ষার হলেই মনে পড়বে ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। তাহলে এখানে সঠিক উত্তর দেখো এই যে হতাশা এবং আরেকটা অপশন আমি এখানে দিয়েই রেখেছি সেটি হচ্ছে মহাকালো মানুষ। মহাকালো মানুষ। সোনাত্তরী কবিতাটি কোন ছন্দে রচিত? খুবই গুরুত্বপূর্ণ এটি। এই কবিতাটি কোন ছন্দে রচিত? এবং সোনাত্তরী কবিতায় বলা হয়েছে কোন সময়ের কথা বলা হয়েছে? এটা মনে রাখবা প্রভাত ও বেলা। প্রভাত বেলা এবং আরেকটা রয়েছে গ্রামখানি মেঘে ঢাকা। গ্রামখানি কি বলতো? মেঘে ঢাকা। আর এখানে মাত্রাবৃত্ত ছন্দ হবে। মাত্রাবৃত্ত ছন্দ। পরের প্রশ্নটি এই যে বলতে না বলতে সোনাত্তরী কবিতায় উল্লিখিত মানে উপরে লিখিত গ্রামখানি কি? মেঘে ঢাকা, কুয়াশায় ঢাকা, ক খ নাকি গাছের ছায়ায় ঢাকা? বলো। এবং এমন প্রশ্ন আসতে পারে একটা লাইন উঠিয়ে দিয়ে বিশেষ করে সেটা প্রতিদান কবিতাটা একটু ভালোভাবে পড়বা আর 18 বছর বয়স কবিতাটি এখান থেকে একটা লাইন উঠিয়ে দিয়ে বলবে পরের পংক্তি কি বা পরের চরণ কি, এ ধরনের প্রশ্ন তোমার আসবে। তাহলে মিলিয়ে নাও, সঠিক উত্তর হবে গ্রামখানি মেঘে ঢাকা। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস? অর্থাৎ এই কবিতাটি থেকে শব্দার্থ আসবে, যেগুলো ছোট টাইপের আছে সেগুলো শব্দার্থ আসবে। আর এখানে যে প্রশ্নগুলো রেখেছে এখান থেকে কমন পেয়ে যেতে পারো। এবং শুরুতে যে লাইনটা আছে বলো বীর, বলো উন্নত মম শির, শির নিহারি আমারি নত শিরই শিখর হিমাদ্রির। এখান থেকে বিগত বছরের প্রশ্ন এসেছে যে নেহারি শব্দের অর্থ কি? নেহারি শব্দের অর্থ কি? এটা হচ্ছে দেখে বা প্রত্যক্ষ করে। নেহারি শব্দের অর্থ কি হবে? দেখে বা প্রত্যক্ষ করে, এটি হবে। দেখে বা প্রত্যক্ষ করে। আর এখানে হবে দেখো বিদ্রোহী কবিতায় যেহেতু বলেছে কার বুকের ক্রন্দন শ্বাস, এটা হবে বিধবার বুকের ক্রন্দন শ্বাস। ইসরাফুলের সিংহার হুঙ্কারের কথা বলেছে। এবং আরেকটা বলেছে যতদিন না পর্যন্ত এই অবমানিতের মরম বেদনা প্রশমিত হবে, মানে যারা হচ্ছে অন্যায় বা নির্যাতনের শিকার হচ্ছে তারা যতদিন পর্যন্ত তাদের ক্রন্দন রোল মানে তাদের কান্নার আওয়াজ না থামবে ততদিন পর্যন্ত কাজী নজরুল ইসলামের যে বিদ্রোহী সত্তা রয়েছে সেটা হচ্ছে তার চলমান থাকবে, এটাই বলা হয়েছিল। এখানে সঠিক উত্তর কি হবে? বিধবার বুকের ক্রন্দন শ্বাস। পরের প্রশ্নটি, কবি মহাপ্রলয়ের কি হতে চেয়েছেন? কবি মহাপ্রলয়ের কি হতে চেয়েছেন? মহাভয়, ডমরু, প্রণবনাদ আর একটা রয়েছে নটরাজ। এবং আরেকটা প্রশ্ন আসে যে প্রণবনাদ দ্বারা এখানে কি বুঝিয়েছে? ওঙ্কার ধ্বনি, এটা মনে রাখবা, ওঙ্কার ধ্বনি। ডমরু ত্রিশূলের কথা বলা হয়েছে। আর এখানে সঠিক উত্তর হবে মহাপ্রলয়ের নটরাজ হতে বলেছেন। মহাপ্রলয়ের নটরাজ। তারপরে দেখো এই প্রশ্নটা 100% দিয়ে রাখছি, আসবে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতুর্য পংক্তিটিতে মানে এই চরণে কি প্রতিফলিত হয়েছে? এই যে বাঁকা বাঁশের বাঁশরি এটা দ্বারা হচ্ছে প্রেমকে ইন্ডিকেট করেছে।
বাঁকাবাঁশের বাঁশুরি এটা দ্বারা প্রেমকে নির্দেশ করেছে। আরেকটি রয়েছে রণতুর্য। এটা ৩ টা অপশন থাকতে পারে। একটা থাকতে পারে দেখো বিনাশী। বিনাশী সত্তা থাকতে পারে, দ্রোহ থাকতে পারে বা বিদ্রোহ থাকতে পারে। এই ৩ টার মানে একটা অপশনে থাকতে পারে। যে বাঁকাবাঁশের বাঁশুরি দ্বারা এখানে কবির প্রেমকে বোঝানো হয়েছে। আর রণতুর্য দ্বারা, রণ দ্বারা এখানে যুদ্ধকে বুঝিয়েছে। রণতুর্য দ্বারা এটা দ্বারা বিনাশী সত্তা বা হচ্ছে দ্রোহ বা বিদ্রোহী সত্তাকে বোঝানো হয়েছে। সঠিক উত্তর হবে এখানে খ। পরের প্রশ্নটি, কবি বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য দাবি করেছে? এটা একটু বলো তোমরা। কার শিষ্য দাবি করেছে? আচ্ছা, ভুল যাক সমস্যা নাই। ভুল থেকেই তো শিক্ষা গ্রহণ করবা। তোমরা উত্তর করতে থাকো। ভুল যাক সমস্যা নাই। আমাদের অনেক প্রশ্ন রয়েছে। আমি একটু ঝটপট উত্তরগুলো বলে দিচ্ছি। তোমরা একটু মিলিয়ে নাও। তাহলে এখানে দেখো পরশুরাম না, পরশুরামের কাঠের কোঠারের কথা বলা হয়েছে। আর এখানে হচ্ছে বিশ্বামিত্র মিত্র শিষ্যের কথা বলা হয়েছে। যোগবাণী কোন ধরনের সাহিত্যকর্ম? এখানে ব্যাখ্যা লাগবে না, অলরেডি ব্যাখ্যা আগে দিয়েছি। পত্রিকা, কাব্যগ্রন্থ, উপন্যাস। এখানে সঠিক উত্তর হবে যোগবাণী। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। বিশেষ করে তুমি কিছু পড়ো আর না পড়ো, কাজী নজরুল ইসলাম, রবি ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য, আরেকটা রয়েছে আখতারুজ্জামান ইলিয়াস, এনাদের যে সাহিত্যকর্মগুলো রয়েছে এগুলো একটু ভালোভাবে দেখে যাবা। দেখো এখানে প্রবন্ধ হবে এবং প্রশ্নটা আসতে পারে প্রবন্ধ কোন সমাস? প্রবন্ধ কোন সমাস? খেয়াল করো, শুরুতে যদি পুরো থাকে, শুরুতে যদি পুরো থাকে, পরি থাকে, অনু থাকে, পরি থাকে, পরি থাকে, পরো, পরি, অনু, এইগুলো যদি থাকে তখন সেটা প্রাদি সমাস হবে। আমি একটু বলি, তুমি একটু মিলিয়ে নাও। এখানে থাকতে পারে দেখো প্রবচন, প্রো যে বচন, এটি ব্যাস বাক্য হবে। প্রবন্ধ থাকতে পারে, প্রো যে বন্ধ। তারপরে থাকতে পারে দেখো প্রগতি, প্রো যে গতি থাকতে পারে। তারপরে থাকতে পারে দেখো পরিভ্রমণ, পরিভ্রমণ, এটার ব্যাস বাক্য হবে পরি যে ভ্রমণ। অনুতে থাকতে পারে দেখো অনুতাপ, অনুতে যে তাপ। এইগুলো হচ্ছে তোমার প্রাদি সমাস হবে। আর যোগবাণী এটা হচ্ছে প্রবন্ধ। তারপর অগ্নিবীণা কাব্যটি কত সালে প্রকাশিত হয়েছে? 1920, 21, 22 নাকি 23? সাল থেকে প্রশ্ন আসে না, খুবই কম আসে। দেখো অগ্নিবীণা কাব্যটি কত সালে প্রকাশিত হয় একটু মিলিয়ে না, এটা হচ্ছে 1922 হবে, 1922। প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে? প্রতিদান সেটা হচ্ছে দানের বদলে তুমি দান করবা। এবং এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন আছে যে যে মরে দিয়েছে বিষে ভরা বান আমি তারে দেই তাকে বুক ভরা গান দেয়। অর্থাৎ কবিকে যে বিষে ভরা বান দিয়েছে, কবিতার প্রতিদানে কি দিয়েছে? বুক ভরা গান দিয়েছে। এবং সারাটি জনম ফুল দান করেছে এবং সন্ন্যাসী বেশে ঘুরেছে। অর্থাৎ কবিতার লাইনগুলো একবার হলো একটু পড়বা, এখান থেকে প্রশ্ন আসবে। এবং এখানে আছে দেখবা নিঠুর আছে, নিঠুর শব্দের অর্থ নিষ্ঠুর হবে। তারপরে আরেকটা আছে মালঞ্চ আছে, ফুলের বাগান হবে। এই শব্দার্থগুলো পরীক্ষায় আসতে পারে। আর এখানে সঠিক উত্তর হবে কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে, সেটা হবে বালুচর হবে, বালুচর। বা প্রশ্নটা এমনও থাকতে পারে বালুচর কোন ধরনের সাহিত্যকর্ম, সেটি হবে কি? এটি কাব্যগ্রন্থ হবে। জসীমউদ্দিন ডি.লিট ডিগ্রি প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? জসীমউদ্দিনকে, এবং এর নামের বানানটা কিন্তু পরীক্ষা আসে, জসীমউদ্দিন। আরেকটা রয়েছে জীবনানন্দ দাশ, এবং দাস বানানে তালবস্য হবে, এটা একটু খেয়াল করবা। জীবনানন্দ দাশ, এই নামের বানান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। জীবনানন্দ দাশ। আর এখানে দেখো বলেছে জসীমউদ্দিন ডি.লিট ডিগ্রি মানে কোন জায়গা থেকে পায় আর কি, মিলিয়ে নাও। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে। বনলতা সেন কাব্যটি কার লেখা? বনলতা এক্সপ্রেস মুভি হয়তো বা দেখেছো অনেকে, তাহলে এটা পারার কথা। বনলতা সেন এটা কার? আচ্ছা, আমাদের 90টা প্রশ্ন রয়েছে, তো আমি একটু দ্রুত যাচ্ছি, যেগুলো ব্যাখ্যা লাগবে না আমি উত্তর বলে দিচ্ছি। এটা হবে জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ। তারপরে দেখো, এটা 100% দিয়ে রাখছি, আসতে পারে। সংলাপ নির্ভর কবিতা কোনটি? সংলাপ নির্ভর অর্থাৎ কবি ও কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়েছে, কবি ও কবি ভক্তের মধ্যে কথোপকথন হয়েছে।
এবং এই কবিতাটি 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। কবি সুফিয়া কামালের প্রথম স্বামী সৈয়দ নিহাল হোসেন 1932 সালে মৃত্যুবরণ করে। তারপর দেখবা শীতকালে যেমন গাছ থেকে পাতা ঝরে পড়ে, ঠিক তেমনি ভাবে কবির কাছ থেকে তার স্বামী প্রিয়জন চলে গিয়েছিল, মানে মৃত্যুবরণ করেছিল। তাহলে দেখো প্রশ্নটা এমনও আসতে পারে, তোমার পঠিত কোন কবিতাটি প্রকৃতি ও মানব মনের সাথে সম্পর্কযুক্ত বা সম্পৃক্ত? তাহলে এই যে তাহার এই পরে মনে কবিতাটি প্রকৃতি ও মানব মনের সম্পর্ক প্রকাশিত হয়েছে। কি প্রকাশিত হয়েছে? প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। আর সংলাপ নির্ভর কবিতাটি কি কোনটি? এটা তাহারই পরে মনে কবিতাটি হবে। তারপরে তোমার সংলাপ নির্ভর যদি অপশনে না থাকে, তাহলে অপশনে কোনটা থাকবে খেয়াল করো, থাকবে হচ্ছে নাটকীয়। নাটকীয় গুণ সম্পূর্ণ, এটা থাকতে পারে অপশনে। 100% দিয়ে রাখছি, আসবে এটা। মানে এই তিনটা থেকে যেগুলো আলোচনা করলাম আর কি। সাজের মায়া কার লেখা বলো? সাজের মায়া। এরপরে আছে দেখো মায়া কাজল। অনেকের এগুলো মনে থাকে না, ক্লাস নিতে নিতে একেবারে ঠোঁটের আগায় সব, মানে মূল বইটাই তোমাদেরও মানে আয়ত্তে চলে আসবে। সাজের মায়া, মায়া কাজল, তারপরে আছে দেখো অদত্ত পৃথিবী। এগুলো হচ্ছে কার সাহিত্যকর্ম? বেগম রোকেয়ার তো বললামই, বেগম রোকেয়ার হচ্ছে পদ্মরাগ, অবরোধবাসিনী, সুলতানাত স্বপ্ন, মতিচুর। পদ্মরাগ, অবরোধবাসিনী, সুলতানাত স্বপ্ন, মতিচুর। আর রবি ঠাকুর শেষের কবিতা আছে, 4 অধ্যায় আছে, নৌকা ডুবি আছে, এগুলো। আর সৈয়দ আলী হাসান তো এখানে হবে না, সঠিক উত্তর হবে বেগম সুফিয়া কামাল। বেগম সুফিয়া কামাল। কুহেলি শব্দের অর্থ কি জানাও? কুহেলি। তারপরে থাকতে পারে দেখো উত্তরী শব্দের অর্থ কি। তারপর থাকতে পারে অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ কি। অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ কি? কুহেলি শব্দের অর্থ কি, উত্তরী শব্দের অর্থ কি, অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ কি? এই দুইটা থেকে মানে বিগত বছরে অনেকবার এসেছে। আরেকটা আছে দেখো নিধাগ। নিধাগ শব্দের অর্থ কি? অভিরাম। অভিরাম শব্দের অর্থ কি? আচ্ছা আমি উত্তর বলে দিই, মিলিয়ে নাও। কুহেলি শব্দের অর্থ এখানে কুয়াশা হবে। উত্তরী শব্দের অর্থ হবে চাদর। অর্ঘ্য বিরোচন শব্দের অর্থ হবে পূজার উপকরণ বা অঞ্জলি শব্দের অর্থ আছে সেটা। আর নিদাগ শব্দের অর্থ হবে গ্রীষ্ম হবে, গ্রীষ্ম। আর অবিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর, আর অবিরাম যদি থাকতো তখন সেটা চলমান বোঝায় আর কি। 18 বছর বয়স কবিতার মূল সুর কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এটা কোন ছন্দে রচিত সেটাও জানাবা। কোন ছন্দে রচিত, এখানে 100% দিয়ে রেখেছি। 18 বছর এই কবিতাটি কার লেখা সেটি হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। সংক্ষেপে লিখছি আমি, সুকান্ত ভট্টাচার্য। তিনি কত বছর বয়সে মারা যান এটাও কিন্তু পরীক্ষায় আসে। মাত্র 21 বছর বয়সে মারা যান। সেটা 20 বছর 9 মাস ছিল, সেটা কনভার্ট করে 21। এবং কোথায় মারা যান? যাদবপুর টিবি হাসপাতালে, খুব সম্ভবত 1947 সালে 12ই মে। হ্যাঁ। এবং তার কিছু সাহিত্য কর্মগুলো রয়েছে, যেমন গতবার এটা এসেছে জাতীয়তে, ঘুম নেই। তারপরে দেখো পূর্বাভাস, ঘুম নেই, পূর্বাভাস। তারপরে মিঠে করা, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা। তারপরে আছে হরতাল। তারপর আছে অভিযান। এইগুলো হচ্ছে সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্ম। তার আরেকটা সাহিত্যকর্ম আছে, সেটি হচ্ছে দেখো তিনি ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করে। আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করে এবং তাকে বলা হয় কিশোর কবি বলা হয়। কি বলা হয়? কিশোর কবি। অর্থাৎ যেটা পড়বা তার আদ্যপান্ত যেগুলো লাগবে সবগুলো এইভাবেই পড়বা। এটা কোন ছন্দে রচিত সেটা একটু জানাও। আর এখানে সঠিক উত্তর হবে অদম্য তারুণ্য শক্তি। জাতীয় জীবনের চালিকা শক্তিতে রূপান্তরের কথা বলা হয়েছে। এই 18 বছর বয়স কবিতায় দুইটা বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে ইতিবাচক বৈশিষ্ট্য মানে যেটা পজিটিভ দিক, আর একটা হচ্ছে নেতিবাচক বৈশিষ্ট্য যেটা খারাপ দিক। ইতিবাচক বৈশিষ্ট্য কোনগুলো আছে? যেমন অদম্য তারুণ্য শক্তি আছে, প্রাণ তীব্র প্রখার আছে, তারপরে আত্মপ্রত্যয়ী আছে,
আত্মবিশ্বাসী আছে, এগুলো। আর যদি নেতিবাচক দিক মানে খারাপ দিক কোনগুলো, সেটা ভয়ঙ্কর, আঘাত, সর্বনাশ, বেদনাগ্রস্ত। ভয়ঙ্কর, আঘাত, বেদনাগ্রস্ত, সর্বনাশের অভিঘাত, এটা হচ্ছে 18 বছর বয়স কবিতার নেতিবাচক দিক হবে। আর এখানে সঠিক উত্তর অর্থাৎ কোন ছন্দে রচিত, সেটা দেখো মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তারপর ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার লেখা? ছাড়পত্র, তারপর হচ্ছে দেখো আরো তো বললাম ঘুম নেই, পূর্বাভাস, মিটে করা, হরতাল, অভিযান আর ফ্যাসিবাদ বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষে আকাল নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেছিলেন। আর তিনি মাত্র 21 বছর বয়সে মারা যান। এই তথ্যগুলো এবং কিশোর কবি তাকে বলা হয়। তাহলে এখানে এটা কি হবে? সুকান্ত ভট্টাচার্যের। পদাঘাতে মানে পায়ের আঘাতে, পদাঘাতে চাই ভাঙতে ড্যাশ, কি হবে? অর্থাৎ এ বয়সে যে তরুণ তরুণী আছে তাদের সামনে যদি পাথর সম কোনো বাধাও থাকে তাহলে সেটাকে ভেঙে ফেলে। এজন্য এখানে বলা হয় যে পদাঘাতে মানে পায়ের আঘাতে চাই ভাঙতে কি পাথর বাধা, কি হবে সঠিক উত্তর? পাথর বাধা। ফেব্রুয়ারি 1969 কবিতা থেকে কয়েকটা প্রশ্ন রেখেছি, তার মধ্যে একটি হচ্ছে দেখো, সালামের মুখ কি বা চোখ কেমন? এবং এই কবিতায় ফেব্রুয়ারি 1969 কবিতায় কয়জন শহীদের নাম উল্লেখ আছে? ফেব্রুয়ারি 1969 কবিতায় ৩ জন ভাষা শহীদ আছে, ৩ জন ভাষা শহীদ আছে, ৩ জন। আর যদি বলা হয় শুধু শহীদ মানে ভাষা শহীদ না, শহীদ হয়েছিলেন কতজন, সেক্ষেত্রে হবে ২ জন। এবং এই কবিতা থেকে আসে যে শূন্যে ফিলাক তোলে কে? শূন্যে ফিলাক তোলে কে? মনে রাখার টেকনিক আমি বলে দিচ্ছি। দেখো, আমরা যখন পতাকা দেখি তখন আমরা কি করি? সালাম দিই। তাহলে মনে রাখবে শূন্যে ফিলাক তোলে হচ্ছে সালাম। আর ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? তাহলে বুক বানান যখন আমরা লিখি দেখো, বুক, এখানে ব আছে। আর বরকত বানানে কি আছে দেখো তো, ব আছে। তাহলে মনে রাখবে ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে হচ্ছে বরকত, আর শূন্যে ফিলাক তোলে হচ্ছে সালাম। কারণ ফিলাক মানে পতাকা, পতাকা দেখলে আমরা সালাম দিই। তাহলে মনে রাখবা শূন্যে ফিলাক তোলে সালাম, ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে বরকত। এরপরে হচ্ছে এই কবিতায় কয়জন ভাষা শহীদের নাম আছে? সেক্ষেত্রে ভাষা শহীদ আছে তোমার হচ্ছে আসাদুজ্জামান আছে। ভাষা শহীদ না, এখানে ভাষা শহীদ ২ জন হবে। সালাম আর বরকতের কথা বলা হয়েছে, ভাষা শহীদ। মিস্টেক, আমি এটা ঠিক করে দিই। আর যদি বলে ভাষা শহীদ না, সেক্ষেত্রে এখানে দেখো আসাদুজ্জামান আছে, মতিউর আর একটা শামসুজ্জোহা, এটা ৩ জন। আসাদুজ্জামান, মতিউর আর শামসুজ্জোহা, এই ৩ জন। আর ভাষা শহীদ ২ জন, সালাম ও বরকতের কথা বলা হয়েছে, সালাম ও বরকত। আর এখানে খেয়াল করে এই দুইটা কিভাবে মনে রাখবা, যে সালামের মুখ আজ কি, অর্থাৎ মুখ কি কেমন হয় বলতো? শ্যামলা হয়, তাহলে এখানে কি হবে? তরুণ শ্যামল পূর্ব বাংলা। আর চোখ কি হয় বলতো? আলোচিত ঢাকা। চোখ হচ্ছে আলোচিত ঢাকা হবে। আর মুখ যেহেতু শ্যামলা হয়, তাহলে এখানে উত্তরটা হিসেবে বেছে নিবা তরুণ শ্যামল পূর্ব বাংলা। এই যে পরের প্রশ্নটি দেখো, সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে ফুল বলতে কি বোঝানো হয়েছে? অর্থাৎ সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে ফুল দ্বারা সাধারণ অর্থ যদি বলে তাহলে কৃষ্ণচূড়া, কিন্তু এখানে বলছে কি বোঝানো হয়েছে, সেক্ষেত্রে আর কৃষ্ণচূড়া হবে না। ভাষা আন্দোলন বলেছে একজন, না হয়নি, সঠিক উত্তর আমি তো বলেই দিব, তোমরা আগে উত্তর করো, একটু ভুল যাক সমস্যা নাই, তারপরে উত্তর করো। দেখো, এই প্রশ্নের পাশাপাশি আরো ব্যাখ্যা দিব আমি। এই কবিতায় আছে হৃদয়ের হরিত উপত্যকা আছে, হৃদয়ের হরিত উপত্যকার কথা বলা হয়েছে। দেখো, এই উপত্যকা দ্বারা, হরিত উপত্যকা দ্বারা সবুজ পাহাড় পর্বতকে বুঝিয়েছে। কিন্তু তোমাকে যদি বলা হয় ফেব্রুয়ারি 1969 কবিতায় হৃদয়ের হরিত উপত্যকা বলতে কি বোঝানো হয়েছে, সেক্ষেত্রে হবে পূর্ব বাংলা।
পূর্ব বাংলা অর্থাৎ আমাদের দেশটা যে সুজলা সুফলা শস্য শ্যামলা সে বাংলাকে বোঝানো হয়েছে। আর সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে সেই ফুল দ্বারা বাংলা ভাষাকে বোঝানো হয়েছে, বাংলা ভাষা। ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতাটির বৈশিষ্ট্য কি? এটা আসতে পারে পরীক্ষায়। যদি একটু কঠিন টাইপের মধ্যে দেয় তাহলে এটা আসতে পারে। এই কবিতার বৈশিষ্ট্য কোনটি? অন্তমিল তো হবে না। অন্তমিল মানে হচ্ছে শেষে মিল। অন্তমিল হচ্ছে শেষে মিল। যদি কোনো চরণের শেষে মিল থাকে তখন তাকে অন্তমিল বলা হয়। আর এখানে সঠিক উত্তর হবে দেখো গদ্য, ছন্দ ও প্রবহমান ভাষা। বুক তার বাংলাদেশের হৃদয় কাব্যের রচয়িতাকে। বুক তার বাংলাদেশের হৃদয় এই কাব্যের রচয়িতাকে। এটা পারার কথা তোমাদের। বুক তার বাংলাদেশের হৃদয়, লেখক পরিচিতির মধ্যে এটা কিন্তু আছে এবং এটা সঠিক উত্তর শামসুর রাহমান। নামের বানানটা দেখবা, অনেকে রহমান মানে অপশনে কিন্তু রহমানও থাকবে, কিন্তু সঠিক উত্তর হবে রাহমান। এবার নাটক থেকে অর্থাৎ উপন্যাস থেকে কয়েকটা প্রশ্ন রেখেছি। সৈয়দ ওয়ালিউল্লাহ পেশায় কি ছিলেন? কূটনীতিক, চিকিৎসক, সাংবাদিক, শিক্ষক। বলো এটা কি হবে? এবং সৈয়দ ওয়ালিউল্লাহর যে লাল সালু যে উপন্যাসটা ছিল, প্রশ্ন আসতে পারে এই লাল সালু উপন্যাস কোন ধরনের উপন্যাস? এটা হচ্ছে সামাজিক সমস্যামূলক উপন্যাস। কেমন উপন্যাস এটা? সামাজিক সমস্যামূলক উপন্যাস। এবং এখানে যে চরিত্রগুলো রয়েছে, ভণ্ড চরিত্র কে ছিল? ভণ্ড চরিত্র সে ছিল হচ্ছে মজিদ। তারপরে এখানে আসতে পারে যে প্রতিবাদী চরিত্র কে ছিল? প্রতিবাদী চরিত্র, লাল সালু উপন্যাসে প্রতিবাদী চরিত্র ছিল হচ্ছে জমিলা, যে হচ্ছে মজিদের মুখে থুতু নিক্ষেপ করেছিল। এরপর আমরা যদি বলি যে স্কুল প্রতিষ্ঠা গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল কে? গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিল হচ্ছে আক্কাস। আর এখানে এটা দেখো, এই যে সাংবাদিক হবে, সাংবাদিক। পরের প্রশ্নটি, দুনিয়াটা বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র, লাল সালু উপন্যাসে এই উক্তিটি কে করেছেন? খালেক ব্যাপারী, সে ছিল অনেক ভূ সম্পত্তির মানে ভূ স্বামীর অধিকারী ছিল। ভূ স্বামীর অধিকারী ছিল খালেক ব্যাপারী। আর রহিমা, সে ছিল ধ্রুব তারার মতো অনড় ছিল। ধ্রুব তারার মতো অনড় ছিল। আর আমেনা বিবি, এরা তো এখানে আসবে না। এখানে সঠিক উত্তর দেখো, এই যে মজিদ হবে। কলমা জানোস না বেটা, এই উক্তিটি কে কাকে বলেছিল? দেখো প্রশ্নটা একটু বিভ্রান্তিতে তোমরা পড়বা। একটা আছে কলমা জানো মিয়া, আর একটা রয়েছে কলমা জানোস না বেটা। তাহলে জানোস, আর একটা আছে কি কলমা জানো মিয়া, এই ধরনের যে প্রশ্নগুলো আছে আর কি, কে কাকে করেছিল? দেখো কলমা জানো মিয়া এটা হচ্ছে মজিদ করেছিল, আর এটা বলেছে কলমা জানোস না বেটা প্রশ্ন করেছে। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে, আমরা আছি হচ্ছে ৫৮তে। ৫৮ সঠিক উত্তর কি তোমরা একটু জানাও। মজিদ দুদু মিয়াকে না, এটা হবে না। মজিদ খালেক ব্যাপারী কখনোই না। খালেক ব্যাপারী তাহেরকে না, এটাও হবে না। এটা দেখো খালেক ব্যাপারী দুদু মিয়া। দুদু মিয়া হচ্ছে ৭ ছেলের বাপ। দুদু মিয়া হচ্ছে ৭ ছেলের বাপ। দুদু মিয়াকে খালেক ব্যাপারী জিজ্ঞাসা করেছিল কলমা জানোস বেটা, আর কলমা জানো মিয়া তোমার দাড়ি কই মিয়া, এটা হচ্ছে মজিদ করেছিল, মজিদের উক্তি ছিল। সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা নয় কোনটি? আগে প্রশ্নটা ভালোভাবে বুঝবা যে এই প্রশ্নের নয় শব্দটি বা অসত্য শব্দটি আছে কিনা। আগে দেখেই তুমি উত্তর করে দিবা, পরে আফসোস করবা কিন্তু। বলেছে সৈয়দ ওয়ালিউল্লাহর রচনা নয় কোনটি? কাঁদো নদী কাঁদো, উজানে মৃত্যু, চাঁদের অমাবস্যা, অনেকে আমাবস্যা বলে, সঠিক বানানটা অমা হবে। আরেকটা রয়েছে ৪ অধ্যায়। ৪ অধ্যায়, নৌকা ডুবি, শেষের কবিতা, এগুলো তো রবি ঠাকুরের মধ্যে যাবে। এটা একটু জানাও, অনেক এটা একটু কঠিনের মধ্যে আর কি। কাঁদো নদী কাঁদো এটা হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ, ঠিক আছে। উজানে মৃত্যু এটাও ঠিক আছে, চাঁদের অমাবস্যা এটাও ঠিক আছে, কিন্তু ৪ অধ্যায় এটা কিন্তু এই সৈয়দ ওয়ালিউল্লাহ নয়। ধন্যবাদ যারা ঘ জানিয়েছো। এরপর চাঁদের অমাবস্যা উপন্যাসটি কার রচনা? একটু আগেই আমরা এটা পড়লাম, এটি হবে সৈয়দ ওয়ালিউল্লাহ, সৈয়দ ওয়ালিউল্লাহ হবে এটি।
ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, এই উক্তিটি কার ছিল? এবং নাটক থেকে কেমন প্রশ্ন আসতে পারে দেখো। সিরাজউদ্দৌলা এই নাটকটি এখানে কি ফুটে উঠেছে? প্রাসাদ ষড়যন্ত্র ফুটে উঠেছে, মনে রাখবা। প্রাসাদ ষড়যন্ত্র ফুটে উঠেছে। এর পাশাপাশি অর্থাৎ তোমার পাশের বাসার আন্টি লাগবে না, তোমার নিজের লোক যদি তোমাকে ক্ষতি করতে চায় তাহলে তোমার ধ্বংস অবধারিত। ঠিক যেমনটা আমরা দেখতে পাই সিরাজউদ্দৌলার সিরাজের যে খালা ছিল খসেটি বেগম, সে তার পতন চেয়েছিল, অর্থাৎ তার নিজের লোকই কিন্তু তাকে ক্ষতি করেছিল। প্রাসাদ ষড়যন্ত্র, এবং এখান থেকে আরো যে তথ্যগুলো লাগবে, সিরাজউদ্দৌলা এই নাটকের প্রথম উক্তিটি কার ছিল? প্রথম উক্তি ছিল ক্যাপ্টেন ক্লেটনের ছিল। প্রথম উক্তি ছিল ক্যাপ্টেন ক্লেটনের। শেষ উক্তি কার ছিল? মোহাম্মদী বেগের ছিল, মোহাম্মদী বেগ। এবং সিরাজকে হত্যা করেছিল কে? সিরাজকে হত্যা করেছিল এই মোহাম্মদী বেগ। এবং এখানে আরেকটা বিষয় মনে রাখবা, এই সিরাজকে, মোহাম্মদী বেগকেই কিন্তু সিরাজের বাসায় লালিত পালিত লালন পালন করা হয়েছে। পরবর্তীতে এই সিরাজই কিন্তু সিরাজকে এই মোহাম্মদী বেগ কিন্তু হত্যা করেছিল টাকার বিনিময়ে। প্রথমে নিয়েছিল 5,000 টাকা, আর 10,000 টাকার বিনিময়ে তাকে হত্যা করতে রাজি হয়েছিল এবং করেও ছিল। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, সিরাজউদ্দৌলা নাটকে কয়টি অঙ্ক আছে কতটি? মনে রাখবা, অঙ্ক আছে হচ্ছে 4টি। আর দৃশ্য সংখ্যা কয়টি আছে? দৃশ্য সংখ্যা হচ্ছে 12টি আছে। এবং যদি প্রশ্ন আসে যে সিরাজউদ্দৌলা নিজে কয়টা দৃশ্যে উপস্থিত ছিল, সেটি দেখো এখানে 8টি হবে, 8টি দৃশ্য ছিল। আর প্রশ্নটি কি বলেছে যে ভীরু প্রতারকের দল চিরকালই পালায়, এই উক্তিটি ছিল সিরাজউদ্দৌলার নিজেরই। ভিক্টরি অর ডেথ, হয় তুমি জয়ী হবে, না হয় তুমি মৃত্যুবরণ করবে, মানে জয় অথবা ক্ষয়। এই যে এটা, এই সংলাপটি কার ছিল? ভিক্টরি অর ডেথ সংলাপটি কে বলেন? হলওয়েল। এই যে কোম্পানির ঘুষখোর ডাক্তার ছিল হলওয়েল। কোম্পানির ঘুষখোর ডাক্তার হলওয়েল ছিল। ওয়ালি খান হবে না, জর্জ টেগান হবে না, ক্যাপ্টেন ক্লেটন হবে। এবং এই ক্যাপ্টেন ক্লেটনের প্রথম উক্তিটি ছিল সিরাজউদ্দৌলা নাটকে। এবং এই নাটকে কোন নদীর কথা বলা হয়েছে এটা কিন্তু পরীক্ষায় আসে, ভাগীরথী নদী। এবং কোন অঙ্কটি, কোন দৃশ্যটি কোন জায়গায় সংঘটিত হয়, বিশেষ করে ফোর্ট উইলিয়াম দুর্গ, ফোর্ট উইলিয়াম জাহাজ, এই প্রথম অঙ্কটির প্রথম দৃশ্যের স্থান স্থান কোথায়, এই দুইটা একটু দেখে যাবা। সিরাজউদ্দৌলা নাটকে অঙ্ক রয়েছে কয়টি? অঙ্ক একটু আগেই বললাম, দৃশ্য হচ্ছে 12টি আর অঙ্ক হচ্ছে 4। তাহলে এখানে কয়টি হবে দেখো, যেহেতু অঙ্ক বলেছে, অঙ্ক হচ্ছে 4টি হবে, অঙ্ক 4টি। যত বড় মুখ নয় তত বড় কথা, এই সংলাপটি কার ছিল? এবং দেখো যত আছে তত আছে, তাহলে এই বাক্যটা দিয়ে তোমার কাছে জানতে চাইতে পারে এটা কোন ধরনের বাক্য। এটা হচ্ছে কি হবে? জটিল বাক্য হবে। এবং এখানে কি আছে একটা দেখো, সাপেক্ষ ভাব বোঝাচ্ছে, সাপেক্ষ সর্বনাম। এখানে কোম্পানির যে ঘুষখোর ডাক্তার সে ছিল হলওয়েল ছিল, আর ক্লাইভ এখানে আসবে না, এটা ক্লেটন হবে। কি হবে? ক্লেটন, ক্যাপ্টেন ক্লেটন। পরের প্রশ্নটি, আমরা ব্যাকরণ অংশে চলে এসেছি। দেখো, বাংলা বর্ণমালায় পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি? পূর্ণ মাত্রা মানে মনে রাখবা এক চরের মামলা। ওই যে বলে না, তোকে এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দিব, তোমাকে বলছি না, মনে রাখার টেকনিক বলছি। তাহলে মনে রাখবা, পূর্ণ মাত্রা মানে এক চরের মামলা, অর্থাৎ এক চর দিয়ে বা এক থাপ্পড় দিয়ে কয়টা দাঁত ফেলে দিবে? 32টি। আর অর্ধমাত্রা মানে হচ্ছে অর্ধেকের অর্ধেক। বলতো 32-এর অর্ধেক কত? 16, তার অর্ধেক 8, আর 32-এর 8 কত হয়? 40। মোট বর্ণই তো 50টি, 40টি চলে গেলে থাকে কয়টা? 10টি। তাহলে এখানে কি হবে? 32, 8, 10, এটি হবে। এরপরে দেখো, বাংলা ব্যঞ্জন প্রতিবর্গের পঞ্চম বর্ণের ধ্বনিটি কি হবে? এখানে যদি আমরা বলি ক, খ, গ, ঘ, আর হচ্ছে অনেকে এটাকে উচ্চারণ করে উম্ম, উম্ম হবে না, অ হবে। এরপরে আছে দেখো চ, ছ, বর্গীয় ঝ, ঝ,
এটাকে অনেকে বলে ইঙে বলে, ইঙে হবে না, এটা মনে রাখবা। ইয়ে ইয় হানি সিং আছে না, ইও হবে। তারপরে এখানে দেখো ট, ট, ঠ, ড, ঢ মূর্ধন্য ন। তারপর আছে ত, আছে থ, দ, ধ দন্তান্ন ন। এরপরে প, ফ, ব, ভ, ম আছে। এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবা। সেটা কি? তোমাকে যদি বলে কণ্ঠবর্ণ কোনগুলো, কণ্ঠ, এটা হবে কণ্ঠবর্ণ, ক, খ, গ, ঘ, ও। তারপরে তালব্য, এটা হবে চ, ছ, বর্গীয় জ, ঝ, ই, এটা হবে তালব্য। তারপরে মূর্ধাবর্ণ কোনগুলো, ট, ঠ, ড, ঢ। দন্ত, দন্ত মানে হচ্ছে দাঁত, ত, থ, দ, ধ দন্তান্ন না। আর প, ফ, ব, ভ, ম এটা হচ্ছে ওষ্ঠ হবে। প থেকে যে ম পর্যন্ত আছে এটা হচ্ছে ওষ্ঠ। ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। এখন এখানে দেখো 1 2 3 4 5, 5 নম্বর ধাপে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় নাসিক্য বলা হয়। কি বলা হয়? নাসিক্য। তাহলে এখানে কি বলেছে দেখো তো, বাংলা ব্যঞ্জন প্রতিবর্গের পঞ্চম বর্ণের এটা কি হবে? নাসিক্য হবে। কি হবে? নাসিক্য। এখান থেকে ঘোষ, অঘোষ আছে, বা অল্পপ্রাণ, মহাপ্রাণ এটাও আসে। এখানে খেয়াল করো 1 2 3, আমি সংক্ষেপে একটু বলে দিচ্ছি কিভাবে মনে রাখবা। দেখো, যদি 1 3 এবং 5 থাকে, 1 3 5, তখন সেটা হবে অল্প প্রাণ হবে, অল্প প্রাণ। অর্থাৎ যেই বর্ণগুলো উচ্চারণের সময় তোমার বাতাসটা কম বের হয় সেটা হচ্ছে অল্প প্রাণ হবে। আর এখানে 2 4 যেগুলো হচ্ছে বিজোড় আছে, বিজোড়, সেটা হবে মহাপ্রাণ, মহাপ্রাণ হবে। খেয়াল করো তো, তুমি প উচ্চারণ করো, প, এবং উচ্চারণের সময় তুমি মুখের সামনে হাতটা রাখবে, বাতাস বের হয় কিনা বেশি। প উচ্চারণ করো, দেখো বাতাস বের হচ্ছে না। কিন্তু ফ, ওই যে ফা আছে না, ফা, এই যে ফ যখন উচ্চারণ করবা দেখো বাতাসটা তোমার হাতে ধাক্কা লাগছে। মনে রাখবা, বাতাস বেশি যখন বের হবে তখন সেটা মহাপ্রাণ হবে, আর বাতাস যখন কম বের হবে তখন সেটা কি হবে? অল্প প্রাণ হবে। আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে, কোনটা ঘোষ, কোনটা অঘোষ? এই যে 1 এবং 2 রোতে যেগুলো আছে সেগুলো হচ্ছে তোমার অঘোষ হবে, অঘোষ। আর 3 4 5 যেটা আছে সেটা তোমার কি হবে? ঘোষ হবে। তারপরে দেখো যথাক্রমে ক্ষীয়, মূর্ধন্য ষ না, এখানে কোন কোন যুক্ত বর্ণ আছে সেটা তোমাকে বলতে হবে। দেখো যুক্ত বর্ণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বচ্ছ, একটা হচ্ছে অস্বচ্ছ। স্বচ্ছ মানে কি? তুমি খুব সহজে দেখতে পাচ্ছ যে এখানে কোন কোন বর্ণ আছে, ক যোগ ট, তাহলে এটা হচ্ছে স্বচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ না যেখানে কোন কোন বর্ণ আছে, এটা হচ্ছে অস্বচ্ছ রূপ। এই অস্বচ্ছ গুলোই পরীক্ষায় বেশি আসে। এটার উত্তর করো। আরেকটা আছে হ যুক্ত নিচেই ন, আরেকটা আছে হ যুক্ত উপরে ন। আচ্ছা, এটা মিলিয়ে নাও। ক্ষীয়কে যদি আমরা ভাঙি, ক্ষীয়কে যদি আমরা ভাঙি তাহলে এবং আমরা পাবো ক যোগ মূর্ধন্য ষ পাবো। আর এটাকে দেখো হ যুক্ত ম হবে, হ যুক্ত ম। আর এখানে তিনটা আছে, একটা হচ্ছে ক আছে, একটা মূর্ধন্য ষ আছে, আর একটা ম আছে। আর হ এর উপরে যদি তোমার নটা থাকে তখন সেটা হবে হ যুক্ত দন্তান্ন ন। আর নিচে যদি নটা থাকে তখন সেটা হ হবে হ যুক্ত মূর্ধন্য ন হবে, এটা হবে। যেগুলো দিয়েছি এখান থেকে কমন পেয়ে যাবা। আর রিস্ক মুক্ত থাকতে এই দুইটা একটু পড়বা, বর্গীয় যা ইয়েও এটা। আর এটা হবে মূর্ধন্য ষ আর মূর্ধন্য ন, এগুলো থেকে কমন পেয়ে যাবা। পরের প্রশ্নটি, ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে? ব ফলা এবং ম ফলার ক্ষেত্রে মনে রাখবা, যদি শব্দের শুরুতে থাকে তার উচ্চারণটা হয় না। শুরুতে যদি ব ফলা থাকে এবং ম ফলা, ব ফলা এবং ম ফলার ক্ষেত্রে যদি শুরুতে থাকে তার উচ্চারণটা হবে না। এখানে আমরা অপশনগুলো একটু যাচাই করি। দেখো অশ্ব, এখানে মানে শুরুতে নাই। কিন্তু ডি নম্বর অপশনটা দেখো শ্বশুর, এই ব ফলাটা কোথায় আছে? শুরুতে আছে। শুরুতে যদি থাকে তার উচ্চারণটা হবে না। যেমন এখানে যদি থাকে ত্বক, এটা যদি থাকতো এটি বানান, এর উচ্চারণটা কি হবে? শুধু ব ফলাটা উঠে যাবে, ত্বক, এটি হবে। পরের প্রশ্নটি দেখো, দুর্নিবার, দুর্নাম শব্দ দুটিতে মূর্ধন্য ন ব্যবহৃত হয়নি কেন? সেটা
নত্যবিধানক আর সত্যবিধানক মনে রাখবা। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম শব্দে মধ্যাহ্ন নয়ের সঠিক ব্যবহারকে নত্যবিধান বলে, আর মূর্ধন্য ষ এর সঠিক ব্যবহারকে বলা হয় সত্যবিধান বলা হয়। ঠিক যেমনটা এখানে দেখো দুর্নিবার, রেপের পর সাধারণত মধ্যাহ্ন ন বসার কথা, কিন্তু এখানে দন্তান্ন ন বসেছে কেন? দুর্নাম, এই যে রেপের পর মধ্যাহ্ন ন বসার কথা, কিন্তু এখানে দন্তান্ন ন কেন বসেছে? কারণ এইগুলো হচ্ছে সমাসবদ্ধ শব্দ, আর সমাসবদ্ধ শব্দে নত্যবিধি প্রযোজ্য নয়। সমাসবদ্ধ শব্দে নত্যবিধি প্রযোজ্য নয়। ধ্বনি পরিবর্তন থেকে 2 থেকে 3টা প্রশ্ন রেখেছি, দেখো। শরীর থেকে শরীল, লাল থেকে নাল, ধ্বনি পরিবর্তনের কিসের উদাহরণ? ধ্বনি পরিবর্তন মানে হচ্ছে উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। ধ্বনি পরিবর্তন দেখো, যদি বেসিক থেকে বলি, ছেলে, এই ছেলেকে অনেক জায়গায় পোলা বলে, তারপরে সওয়াল বলে, তারপরে বেটা বলে, ধামরা বলে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলে। তাহলে দেখো, এই ছেলেকে যখন এক এক অঞ্চলে পোলা বলছে, সওয়াল বলছে, বেটা বলছে, এই ছেলে কি মেয়ে হয়ে যাচ্ছে? না, ছেলে ছেলেই থাকছে। তাহলে মনে রাখবা, ধ্বনি পরিবর্তন মানে উচ্চারণের পরিবর্তন, অর্থের পরিবর্তন নয়। এই ধ্বনি পরিবর্তন কেন হয়? দেখবা, দ্রুত উচ্চারণের কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে, বাকযন্ত্রের ত্রুটির কারণে ধ্বনি পরিবর্তন হয়ে থাকে, অর্থাৎ অনেকে তোতলায়ে কথা বলে, এবং দ্রুত উচ্চারণের কারণে অনেকে ফার্মগেটকে কি বলে? ফার্মগেট বলে। এবং স্টাইল দিয়ে কথা বলার কারণে অনেকে রিক্সাকে কি বলেন? এই রিক্সা মামা এদিকে আসুন। এই যে রিক্সাকে কি বলছে? রিস্কা বলছে। এটাও কিন্তু ধ্বনি পরিবর্তন, অর্থাৎ স্টাইল দিয়ে কথা বলার কারণে কিন্তু ধ্বনি পরিবর্তন হয়ে থাকে। পানিকে হানি বলে, এগুলো কেন? এগুলো হচ্ছে ধ্বনি পরিবর্তন। তাহলে খেয়াল করে, এখানে বলেছে শরীর থেকে শরীর, লাল থেকে নাল। দেখো, এখানেও র ছিল, এখানেও র ছিল, একটা র পরিবর্তন হয়ে কি হয়েছে? ল হয়েছে। তাহলে মনে রাখবে, একই সমবর্ণের একটা যখন পরিবর্তন হয় তখন তাকে কি বলা হয়? বিষমীভবন বলা হয়, বিষমীভবন। দুটি সমবর্ণের একটা যখন পরিবর্তন হবে তখন তাকে কি বলা হবে? বিষমীভবন বলা হবে। তারপর, বনস্পতি শব্দটি কি সন্ধি? বনস্পতি, বনস্পতি আছে, বৃহস্পতি আছে, তস্কর আছে, এগুলো কোন সন্ধি? এটা দেখো, সময় নিব না। নিপাতনে সিদ্ধ সন্ধি, অর্থাৎ নিপাতনে মানে যা কোনো নিয়ম মানে না, যা কোনো নিয়ম মানে না, সেটা হচ্ছে নিপাতনে সিদ্ধ। সেটা স্বরসন্ধি হতে পারে, ব্যঞ্জন সন্ধি হতে পারে। এর পাশাপাশি বিসর্গ সন্ধিটা বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। বিসর্গ সন্ধি মনে রাখার টেকনিক, যদি কোনো শব্দের মধ্যে 3টা স এর একটা স থাকে, মনে রাখবা, তালব্য স থাকতে পারে, মূর্ধন্য ষ, দন্ত স, র, রেফ বা ওকার। যদি কোনো শব্দের মধ্যে এইগুলো থাকে, এটাকে উঠিয়ে দিয়ে জাস্ট সেখানে কি বসাবা? বিসর্গ বসাবা। তালব্য স থাকতে পারে, মূর্ধন্য ষ থাকতে পারে, দন্ত স থাকতে পারে, র, রেফ, ওকার, এর যে কোনো একটা যদি থাকে সেটা উঠিয়ে দিয়ে তুমি সেখানে বিসর্গ বসাবা। আমি কয়েকটা উদাহরণ দিই, খেয়াল করো। যদি বলা হয় দুশ্চিন্তা, দুশ্চিন্তা এর সন্ধি বিচ্ছেদ কি? খেয়াল করো তো, এখানে এখানে যে বর্ণগুলো বা কার লিখেছি আমি, আছে কিনা? এখানে তালবস্য আছে, তো তালবস্যটা উঠিয়ে দিয়ে কি হবে? এখানে বিসর্গ, আর বাকি যা থাকে সেটা বসিয়ে দিবা। দু বিসর্গ চিন্তা। যদি বলা হয় পুরস্কার, যদি বলা হয় পুরস্কার, তাহলে দন্তস্বটা উঠিয়ে দিয়ে তুমি সেখানে বিসর্গ বসাবা। তারপরে যদি বলা হয় অহরহ, অহরহ এর সন্ধি বিচ্ছেদ কি? তাহলে রটা উঠিয়ে দিয়ে তুমি এখানে কি বসাবা? বিসর্গ। তাহলে লেখো অহ, র উঠিয়ে দেওয়ার কারণে বিসর্গ হবে, আর বাকি কি হবে? অহ হবে। ঠিক তেমনি ভাবে মনোরম, মনোরম এর সন্ধি বিচ্ছেদ কি? তোমাদের প্রশ্ন হতে পারে, এখানে আমরা র কে বাদ দিব নাকি ওকারকে বাদ দিব? দেখো, ওকারকে বাদ দিবা। এই যে ওকারে বাদ দেওয়ার কারণেই কিন্তু বিসর্গ, মন বিসর্গ কি হবে? রম হবে। তারপরটা দেখো, সংশয় শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সংশয়, আপনি না রেদন স্মিথ। সংশয়ের সন্ধি বিচ্ছেদ, দেখো, যদি কোনো শব্দের বানানের মধ্যে অনুস্বার থাকে, তারপরে ইও থাকে, তারপরে তোমার দন্তান্ন ন থাকে, বা মধ্যাহ্ন ন থাকে, এগুলোকে বাদ দিয়ে তুমি সেখানে ম বসাবে। কি বসাবে? ম বসাবে। তাহলে দেখো তো, সংশয় এই শব্দের বানানে কি আছে? অনুস্বার আছে, তাহলে তুমি অনুস্বারটা উঠিয়ে কি বসাবা? ম বসাবো। সংযোগ কি হবে? শয় হবে। ঠিক তেমনি ভাবে দেখো, যদি বলা হয় সংসার শব্দের সন্ধি বিচ্ছেদ কি? সংসার, এই মটা উঠিয়ে দিয়ে কি অনুস্বারটা উঠিয়ে দিয়ে তুমি বসাবে ম। সংযোগ কি হবে? সার।
তারপরে হতে পারে দেখো অহংকারের সন্ধি বিচ্ছেদ কি, অহংকার, এই অনুসারটা উঠিয়ে সেখানে কি বসাবে ম, অহম যোগ কি হবে, কার হবে, অহম যোগ কার। তারপরে থাকতে পারে সংবাদ, সংবাদ শব্দের সন্ধি বিচ্ছেদ কি, এই অনুসারটা উঠিয়ে দিয়ে ম বসিয়ে দিবে। তাহলে এখানে সঠিক উত্তর সমযোগ সয়। এটা নিম রাজি শব্দের নিম উপসর্গ কি অর্থ নির্দেশ করে, উপসর্গ থেকে প্রশ্ন আসতে পারে। দেখো বাংলা উপসর্গ হচ্ছে 21টি, বাংলা উপসর্গ 21, আর তৎসম, তৎ বা সংস্কৃত, যাহাই হচ্ছে তৎসম তাই হচ্ছে সংস্কৃত, এই উপসর্গ হচ্ছে 20টি। এরপরে তোমার ফার্সি উপসর্গ যেগুলো আছে সেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে বেশি। এটা যেমন প্রশ্ন আসতে পারে যে বরবাদ, বরবাদ শব্দের বর কোন ধরনের উপসর্গ আসতে পারে। আর এখানে প্রশ্নে কি বলেছে দেখো নিম রাজি, নিম রাজি শব্দের নিম, এটা হচ্ছে মানে অর্ধেক রাজিকে বোঝায়, অর্ধেক রাজি মানে পুরোপুরি রাজি না, অর্ধেক রাজি, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে কম, হবে কি হবে, কম, কম বা অর্ধেক। আরেকটা বিষয় মনে রাখবা, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই। যেমন আমরা যদি লিখি হার একটি শব্দ, হারের আগে যদি তুমি প্রযুক্ত করো তাহলে কি হবে প্রহার, যদি তুমি বি যুক্ত করো তাহলে কি হবে বিহার, যদি সমযুক্ত করো কি হবে সমহার, যদি উপযুক্ত করো তাহলে কি হবে উপহার। তাহলে খেয়াল করো এই পুরো, সম, বি, উপ, এগুলো উপসর্গ, এদের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু কোনো শব্দের পূর্বে বসে অর্থ সংকোচন করতে পারে, অর্থ প্রসারণ করতে পারে, অর্থ বদলও করতে পারে, এটা হচ্ছে উপসর্গের কাজ। তাহলে উপসর্গ কি করে, নতুন নতুন শব্দ গঠন করে। কোন চারটি উপসর্গ বাংলা এবং তৎসমের মধ্যে রয়েছে একটু জানাও। এবং এর পাশাপাশি মনে রাখবা, যেমন নেতা একটা শব্দ, এর নেতার আগে যদি তুমি পাতি উপসর্গ যুক্ত করো তাহলে সেটা কি হবে পাতি নেতা, এবং এটা কোন অর্থ দেয়, ছোট অর্থ দেয়, ছোট বা ক্ষুদ্র অর্থ। ঠিক তেমনি ভাবে হাঁস একটি শব্দ, হাঁসের আগে যদি তুমি পাতি যুক্ত করো তাহলে সেটা কি হবে পাতি হাঁস। সাধারণত রাজহাঁসের ওজনটা বেশি হয় আর পাতি হাঁসের ওজন কম হয়, সেক্ষেত্রে এটা ক্ষুদ্র অর্থ বা ছোট অর্থ হবে। ঠিক তেমনি ভাবে দেখো বিজ্ঞান, প্রশ্ন আসতে পারে বিজ্ঞান শব্দের বি, এটা কোন অর্থ দেয়, বিজ্ঞান শব্দের বি, এটা হচ্ছে বিশেষ অর্থ দেয়। তারপরে আছে দেখো যদি বলে দা, দা এর আগে যদি তুমি রাম উপসর্গ যুক্ত করো তখন সেটা কি হবে রামদা, এবং রামদা সেটা হচ্ছে বৃহৎ অর্থ দেয়, কোন অর্থ দেয়, বৃহৎ অর্থ দেয়। আর এখানে বাংলার মধ্যেও রয়েছে তৎসমের মধ্যে রয়েছে, সেটা চারটি উপসর্গ, সেটা কি কি, আ সু বিনি, আ সু বিনি, এই চারটা উপসর্গ বাংলা তৎসমের মধ্যে রয়েছে। এটা উত্তর করতে থাকো। আরো কিছু আছে দেখো আরবি উপসর্গ, এটি আরবি উপসর্গ মনে রাখার টেকনিক, সেটা কি আম, খাস, গর, লা, বাজে, খয়ের, এগুলো হচ্ছে আরবি উপসর্গ। আর 75 নম্বরে এটা বলেছে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করতে বলছে আর কি, অর্থাৎ মুক্ত, মুক্ত এর প্রকৃতি হচ্ছে মুস, আর যদি শেষে কয়তয় যুক্ত থাকে তার প্রত্যয় কয়তয় হয় বা ত হয়, অর্থাৎ এখানে সঠিক উত্তর মুস যোগ কয়তয় হবে এটি। প্রকৃতি যাকে আর ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, আর প্রকৃতির পরে যে অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে প্রত্যয় বলা হয়। আর এটা হচ্ছে আরবি উপসর্গ। এখান থেকে প্রশ্ন কেমন আসতে পারে, তোমাকে বলতে পারে আম জনতা শব্দের আম কোন ধরনের উপসর্গ, খাস মহল, খাস মহল শব্দের খাস কোন ধরনের উপসর্গ, কি হবে আরবি উপসর্গ, কি হবে আরবি উপসর্গ। ইংরেজি উপসর্গ যেমন আছে হাফ হাতা, হাফ হাতা শব্দের হাফ কোন ধরনের উপসর্গ, এটা হবে ইংরেজি উপসর্গ হবে। সপ্তাহ, সপ্তাহ শব্দটি কোন সমাস সাধিত বলো। এবং সমাস থেকে যদি একেবারে বেসিক থেকে প্রশ্ন আসে মনে রাখবা, সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, তারপর হচ্ছে মিলন হতে পারে, বা হচ্ছে এক পদীকরণ হতে পারে, এক পদীকরণ হতে পারে সমাস শব্দের অর্থ। যদি বলে সমাস কত প্রকার, নতুন বোর্ড বই অনুযায়ী সেটা 4 প্রকার হবে, 4 প্রকার। এরপর পদের প্রাধান্যের ভিত্তিতে উভয় পদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে, খুবই গুরুত্বপূর্ণ, উভয় পদের অর্থের প্রাধান্য পায় সেটা মনে রাখবা দ্বন্দ্ব সমাস। যেমন মা বাবা, মা ও বাবা, ভাই বোন, ভাই ও বোন, ভালো মন্দ, ভালো ও মন্দ, এগুলো হচ্ছে কি সমাস, তোমার দ্বন্দ্ব সমাস। এরপর যদি বলা হয় পরপদের অর্থের প্রাধান্য পায় কোন সমাসে, পরপদ,
এটি কি হবে? তিনটা সমাসের ক্ষেত্রে দ্বিগু, কর্মধারয় আর তৎপুরুষ, এই তিনটা সমাসের পরপদের অর্থের প্রাধান্য পায়। এরপরে যদি বলা হয় পূর্ব পদের অর্থের প্রাধান্য পায় কোন সমাস, সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস হবে, অব্যয়ীভাব সমাস। আরেকটা আছে তৃতীয় বা অন্য পদ, তৃতীয় বা অন্য পদের প্রাধান্য পায় কোন সমাস, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস, বহুব্রীহি সমাস। এগুলো বেসিক তোমাকে জানতে হবে। বলেছে সপ্তাহ শব্দটি কোন সমাস সাধিত, মনে রাখবা প্রথমে সংখ্যা থাকবে, শেষে সমাহার থাকবে এবং সমস্ত পদটি দ্বারা অনেকগুলো জিনিসের সমষ্টি বোঝাবে। এই সপ্তাহ এর ব্যাস বাক্য হবে সপ্ত অহের সমাহার, মানে 7 দিনের সমাহার, এটা হবে দ্বিগু সমাস। আরো আছে যেমন 7 সমুদ্র, 7 সমুদ্র, এটা কি হবে? দ্বিগু সমাস হবে। তারপর আসতে পারে পঞ্চনদ, পঞ্চনদের সমাহার। তারপরে আসতে পারে শতাব্দী, শত অব্দের সমাহার। চৌরাস্তা, 4 রাস্তার সমাহার। এগুলো সব কি হবে? দ্বিগু সমাস। যদি প্রশ্ন আসে এর বাইরে থেকে কিন্তু আসবে না, আসবে তো অবশ্যই সমাস থেকে, 100% দিয়েই রাখি। তারপর পথের রাজা কোন সমাসের ব্যাস বাক্য? পথের রাজা। তারপরে থাকতে পারে দেখো রাজহাঁস, সেটা হচ্ছে হাঁসের রাজা। তারপরে আছে বৈষম্য বিরোধী, বৈষম্য বিরোধী এর ব্যাস বাক্য হবে বৈষম্যের বিরোধী। এটা কি হবে? হাঁসের রাজা, এটা পথের রাজা, এটা বৈষম্যের বিরোধী, এটা হবে ষষ্ঠী তৎপুরুষ হবে, ষষ্ঠী তৎপুরুষ হবে। আর বহুব্রী নিজেই কিন্তু বহুব্রী সমাস। কর্মধারয় সমাসের মধ্যে দেখো আছে চালাক চতুর, চালাক চতুর, যে চালাক সে চতুর। তারপর আছে দেখো জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব। তারপর যেটা বেশি আসে সেটা হচ্ছে কাঁচা মিঠা, কাঁচা মিঠা, যা কাঁচা তাই মিঠা। তারপরে আছে দেখো বেগুন ভাজা, আর তারপরে খাস জমি, খাস যে জমি, এগুলো হচ্ছে কর্মধারায় সমাস হবে, কর্মধারায় সমাস। তৎসম শব্দগুলো কোনগুলো? অর্থাৎ দেখো নিচের কোনটি তৎসম শব্দ, নিচের কোনটি তদ্ভব শব্দ, এমন প্রশ্ন আসবে। খেয়াল করো, যা তৎসম তা হচ্ছে সংস্কৃত, এবং এগুলো চেনার উপায় কি? খুবই সহজ। যদি কোনো শব্দের বানানের মধ্যে যুক্ত বর্ণ থাকে, রেপ থাকে, ফলা থাকে, বা অপেক্ষাকৃত কঠিন শব্দগুলো, বা চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এইগুলো হচ্ছে তৎসম শব্দ হবে। এবার অপশনগুলো খোঁজো। আর যারা যারা শেয়ার করেছো তারা পিডিএফ পেয়ে যাবে, অন্যথায় কিন্তু পাবে না। যদি কোনো শব্দের বানানের মধ্যে যুক্ত বর্ণ থাকে, রেপ থাকে, ফলা থাকে, অপেক্ষাকৃত কঠিন শব্দগুলো এবং হিন্দু ধর্মে ব্যবহৃত শব্দগুলো, সেটা তৎসম শব্দ হবে। এবার বলো কোনটা হবে সঠিক উত্তর। অনেকে উত্তর করেছো সি, সি তো হবে না, সিতে সাপ আছে, সাপ হবে না। দেখো আকাশ, বৃক্ষ, ধর্ম, মস্তক, এটি আকাশ, বৃক্ষ, ধর্ম, মস্তক। এবং যদি বলা হয় নদী কোন শ্রেণীর শব্দ? নদী। যদি কোনো শব্দের বানানের মধ্যে দীর্ঘকার থাকে বা দীর্ঘইকার থাকে, তখনও কিন্তু সেটা তৎসম শব্দ হবে। এবং এর পাশাপাশি মনে রাখবা তদ্ভব, তদ্ভব এর আরেক নাম হচ্ছে খাঁটি বাংলা। খাঁটি বাংলা শব্দ কোনগুলো? খেয়াল করো, আমি একটা ছন্দ লিখে দিচ্ছি, এখানে এই ছন্দগুলো অনুযায়ী তুমি এগুলো মনে রাখতে পারবা। সেটা কি কি? মাথায় হাত, কানে দাঁত, কানে তো দাঁত না, জাস্ট ছন্দ মেলানোর জন্য, কানে দাঁত। তারপরে আখি চাঁদ, মাছে ভাত, মাছে ভাত। এইগুলো হচ্ছে তোমার তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ। প্রশ্ন আসতে পারে হাত কোন ধরনের শব্দ, তারপরে যে কান আছে, চাঁদ আছে, এটা কোন ধরনের শব্দ। এর পাশাপাশি মনে রাখবা একটা হচ্ছে আছে মৌলিক শব্দ, মৌলিক শব্দ যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। মৌলিক শব্দ কোনগুলো? যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক শব্দ।
সেগুলো অপশনে থাকতে পারে, দেখো নাক থাকতে পারে, নাক, তারপরে থাকতে পারে ফুল, তারপরে থাকতে পারে বই, তারপরে থাকতে পারে দেখো লাল, গোলাপ, তৈরসী দন্তানো ৩, বা অনেক সময় চাঁদও কিন্তু মৌলিক শব্দ হিসেবে থাকে। টোপর দেশি শব্দ। সাধিত শব্দ কোনগুলো? যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায়, যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় সেটা সাধিত শব্দ। যেমন আমরা যদি লিখি প্রশাসন, এটাকে ভাঙা যায়, প্রো যে শাসন। তারপরে যদি থাকে যে বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, এটাকে ভাঙা যায়। তারপরে দেখো চলন্ত, চল যোগ অন্ত, এটা প্রকৃতি প্রত্যয় যোগে ভাঙা যায়। তারপরে দেখো এখানে আছে সিংহাসন, সিংহ চিহ্নিত আসন। তাহলে যাকে সময় যোগে ভাঙা যায়, সন্ধি যোগে ভাঙা যায়, প্রকৃতি ও প্রত্যয় যোগে ভাঙা যায়, সেগুলো হবে সাধিত শব্দ। আর যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক শব্দ। আর তদ্ভব বা খাঁটি বাংলা কি, এটা এইভাবে মনে রাখবা, মাথায় হাত, কানে দাঁত, আখি চাঁদ, মাছে ভাত। এবার বলো, তাজা মাছ, এ তাজা কোন ধরনের বিশেষণ? আমি ব্যাখ্যা দিব, তোমরা আগে উত্তর করো। তাজা মাছের তাজা, এটা কোন ধরনের বিশেষণ? খুবই খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, গরমিল, মিলের অভাব, আরবির মধ্যে যাবে। খেয়াল করো, তাজা মাছ, আমি যদি তোমাদের কাছে প্রশ্ন করি মাছটা তাজা আছে নাকি পচে গেছে, তুমি বলছো তাজা আছে, তাহলে মাছটার অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ এটা কি হবে? বিশেষণ কাকে বলে? অর্থাৎ অ্যাডজেক্টিভ, নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ যে প্রকাশ করে, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ যে প্রকাশ করে, সে হচ্ছে বিশেষণ। তাহলে দেখো এখানে মাছের অবস্থাটা, তুমি যদি প্রশ্ন করো কেমন দিয়ে প্রশ্ন করে উত্তর পাও, তুমি বিশেষণ পাবা, কেমন মাছ, তাজা মাছ। এর পাশাপাশি আছে আরো, দেখো তাজা মাছ, তারপরে আছে রোগা ছেলে, রোগা ছেলে, তারপরে আছে দেখো খোঁড়া পা, খোঁড়া পা, তারপরে আছে দেখো মুমূর্ষু রোগী, মুমূর্ষু রোগী। এগুলো সব কি হবে? অবস্থাবাচক বিশেষণ হবে। কি হবে? অবস্থাবাচক বিশেষণ। এরপরে তোমার প্রশ্ন আসতে পারে নিচের কোনটি গুণবাচক বিশেষণ? যদি দীনতা থাকে, দীনতা থাকে, দয়া থাকে, এগুলো গুণবাচক। আর রূপ বা বর্ণবাচক কোনগুলো? যেটা তারা রং বোঝাবে। যেমন আমি যদি বলি নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ, লাল ফিতা, লাল গোলাপ, কি বললাম? নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ, লাল ফিতা বা লাল গোলাপ, যেগুলো তার রংকে নির্দেশ করবে, সেটা হবে রূপ বা বর্ণবাচক বিশেষণ, রূপ বা বর্ণবাচক বিশেষণ। এরপরটা দেখো, গরু মাংস খায়, বাক্যটি অশুদ্ধ কেন? মনে রাখবা, একটা সার্থক বাক্যের 3টা গুণ থাকে। সার্থক বাক্যের কয়টা গুণ থাকে? সার্থক বাক্যের গুণ হচ্ছে 3টা। একটা হচ্ছে আকাঙ্ক্ষা, একটা হচ্ছে কি? আকাঙ্ক্ষা। মানে আমি তোমাকে, এরপরে আমি কিছু বললাম না, আমি তোমাকে মাইট দিব, এই যে আমি তোমাকে, এরপরে আর কিছু বললাম না, অর্থাৎ একটা পদ, একটা বাক্যে একটা পদ শোনার পর আর একটা পদ শোনার যে ইচ্ছা জাগ্রত হয়, সেটা হচ্ছে তোমার আকাঙ্ক্ষা হবে। এরপরে আসক্তি বিষয়টা কি? আসক্তি মানে পদগুলো যদি তোমার বাক্যের মধ্যে এলোমেলো থাকে, তখন সেটা আসক্তির অভাব হবে। আমি যদি বলি 1971 বাংলাদেশ স্বাধীনতা অর্জন সালে, এলোমেলো বললাম না, তাহলে দেখো এই বাক্যে আসক্তির অভাব আছে। আরেকটা কি? যোগ্যতা। যোগ্যতা কি? বাক্যের অন্তর্গত পদগুলোর মধ্যে যদি মিল বন্ধন না থাকে। আমি যদি বলি পাখিরা দল বেঁধে ঘাস খায়, কখনো সম্ভব এটা? না, এখানে যোগ্যতার অভাব আছে। তারপরে বড়শি দিয়ে নারকেল পরো, এটাও সম্ভব না। হাতি আকাশে ওড়ে, সম্ভব না। তারপরে আরেকটা উদাহরণ বিগত বছরে এসেছিল যে চাঁদে বসে মা শিশুকে ছাদ দেখাচ্ছেন, সম্ভব? চাঁদে বসে মা শিশুকে ছাদ দেখাচ্ছেন, এটা যোগ্যতার অভাব। আর এখানে কি বলেছে? গরু মাংস খায়, এটাও কি হবে? এই যোগ্যতার অভাব হবে। আর যদি বলা হয় একটা বাক্যের অংশ কয়টা, একটা বাক্যে 2টা অংশ থাকে, সেটা হচ্ছে উদ্দেশ্য আর একটা হচ্ছে বিদেহ। এটা কি জানো? আমি যদি বলি রহিম স্কুলে যায়, তাহলে একটা বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় সে হচ্ছে উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাই হচ্ছে বিদেহ। সাধারণত 2টা অংশ থাকে। আরেকটা আছে, দেখো যদি এখানে বলা হয় রহিম ভাত খায়, এই বাক্যে কে খায়? রহিম, তাহলে রহিম হচ্ছে কর্তা, কি খায়? ভাত, এটা হচ্ছে কর্ম, আর এটা হচ্ছে ক্রিয়া। এটা হচ্ছে বাংলা বাক্যের গঠন, প্রথমে কর্তা বসে, তারপর কর্ম বসে, তারপর হচ্ছে ক্রিয়া বসে। ইংরেজির ক্ষেত্রে কিন্তু এটা না, এটা আসতে পারে ছেলেটি মাকে চিঠি লিখছে,
এটা কোন ধরনের ক্রিয়া বলো? ছেলেটি মাকে চিঠি লিখছে, এখানে যে লিখছে এটা কোন ধরনের ক্রিয়া বলো? একটা বাক্য থেকে তুমি কর্ম কি করে পাবা? তুমি যদি ক্রিয়ার কাছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করো, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাও, তুমি তখন কি পাবা? কর্মকে পাবা। আমি যদি প্রশ্ন করি কি লিখছে? চিঠি লিখছে। কাকে লিখছে? মাকে লিখছে। খেয়াল করো, যেই বাক্যে দুইটা কর্ম তার নাম হয় দ্বিকর্মক্রিয়া বলা হয়, দ্বিকর্মক্রিয়া বলা হয়। দ্বিকর্মক্রিয়ার যেটা ব্যক্তিবাচক, দ্বিকর্মক্রিয়ার যেটা ব্যক্তিবাচক তাকে বলা হয় গৌণ কর্ম। তাহলে দেখো, এই যে মাকে আর চিঠি, এইটা দুইটা হচ্ছে কর্ম। তাহলে চিঠি ব্যক্তি নাকি মা ব্যক্তি? নিশ্চয়ই মা ব্যক্তি। তাহলে এখানে মাটা কি হবে? মাকে, এটা হচ্ছে ব্যক্তিবাচক এবং এটাকে বলা হয় গৌণ কর্ম বলা হয়, গৌণ কর্ম। আর যে বস্তুবাচক যেটা, যেটা হচ্ছে বস্তুবাচক, সেটা হচ্ছে মুখ্য কর্ম। কি কর্ম? মুখ্য কর্ম। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? দ্বিকর্মক ক্রিয়া। আরেকটা আছে দেখো, প্রযোজক ক্রিয়া। না, প্রযোজক ক্রিয়া হবে না। প্রযোজক ক্রিয়া কখন হবে জানো? নিজে কাজ না করে যদি অন্যকে দিয়ে কাজটি করানো বোঝায়। যেমন রাখাল গরুকে ঘাস খাওয়াই, রাখাল নিজে না খাইয়ে গরুকে খাওয়াচ্ছে। আমি তোমাদেরকে পড়াচ্ছি, অর্থাৎ নিজে না করে যদি কাজটি অন্যকে দিয়ে করানো বোঝায়, তখন সেটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া বলা হয়। আরেকটা আছে অকর্ম, আর একটা আছে সকর্ম। মনে রাখবা, যেখানে কর্ম থাকবে না, আমি যদি এখানে লিখি, মানে মনে রাখার জন্য উদাহরণটা দেওয়া হচ্ছে, জায়েদ খান দেয়। ওই যে জায়েদ খানকে তো সবাই চেনো, জায়েদ খান হচ্ছে ডিগবাজি দেয়। কিন্তু এখানে দেখো কি বলেছি? জায়েদ খান দেয়, কি দেয়? কর্ম নাই। অর্থাৎ যার কর্ম নাই তাকে কি বলা হবে? অকর্ম হবে, অকর্ম ক্রিয়া বলা হবে। অসমাপিকা, অসমাপিকা ক্রিয়া মানে কি? মানে যেটা শেষ বোঝাবে না। যেমন আমি প্রতিদিন, বা না, সকালে সূর্য ওঠে। এই যে সকালে সূর্য ওঠে, তুমি সকালে বলে আর কিছু বললে না, পরবর্তী অংশ বাকি রয়েছে, মানে অসমাপ্ত থাকছে, সেটা হবে অসমাপিকা ক্রিয়া হবে। মা শিশুকে চাঁদ দেখায়, রাখাল গরুকে ঘাস খাওয়ায়, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন। এই যে এগুলো সব কি হবে? প্রযোজক। আর এই এখানে এই ক্রিয়া দেখো দুইটা কর্ম আছে, এজন্য এটা হবে দ্বিকর্ম ক্রিয়া। দ্বি মানে দুই। পরেরটা, নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ, লাল গোলাপ, বা এখানে লাল ফিতাও থাকতে পারে। এটা কোন ধরনের বিশেষণ? পূর্বেই বলেছি, যেটা দ্বারা রং নির্দেশ করবে সেটা হবে রূপ বা বর্ণবাচক বিশেষণ, যেটা অপশনে থাকে আর কি। রূপ বা বর্ণবাচক বিশেষণ হবে। কি হবে? রূপ বা বর্ণবাচক বিশেষণ। এই যে পরের প্রশ্ন দেখো, গঠন অনুসারে বাক্য তো তিন প্রকার, সরল, জটিল আর যৌগিক। এখানে বলেছে যে ভিক্ষা চায় তাকে দান করো। জটিল বাক্য, জটিল বা মিশ্র থাকে, যার ইংরেজি নাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। খেয়াল করো এই বাক্যের মধ্যে কি আছে। যদি কোনো বাক্যের মধ্যে এই দুইটা কথা মাথায় রাখবে, একটা যদি সাপেক্ষ সর্বনাম আর সাপেক্ষ যোজক যদি থাকে, সাপেক্ষ সর্বনাম আর সাপেক্ষ যোজক যদি থাকে, যেমন যে থাকতে পারে সে, যারা তারা, যিনি তিনি, যদি তবে, যখন তখন, যেটুকু সেটুকু, এইগুলো যদি কোনো বাক্যের মধ্যে থাকে, তখন সেটা কি হবে? জটিল বাক্য হবে। যেমন যারা ধনী তারা প্রায় কৃপণ হয়। তারপরে যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে। এই যে এগুলো হচ্ছে তোমার জটিল বাক্য হবে। বলতে না বলতে দেখো, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, কোন ধরনের বাক্য? সরল বাক্য, ইংরেজিতে হচ্ছে সিম্পল সেন্টেন্স, এবং এটা গঠন প্রণালী হচ্ছে এর মধ্যে একটা কর্তা থাকবে। সরল বাক্যের মধ্যে একটা কর্তা থাকবে আর একটা কি থাকবে? সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যেটা দ্বারা বাক্য শেষ বোঝাবে। সমাপিকা কি থাকবে? ক্রিয়া থাকবে। দেখো, মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এই বাক্যের মধ্যে কোনো সাপেক্ষ সর্বনাম নাই, কোনো যোজক নাই, কোনো বিরাম চিহ্ন নাই, তাহলে কিছুই নাই এখানে। পাখিগুলো নীল আকাশে উড়ছে, এটা অনেক সময় আসে, যে পাখিগুলো নীল আকাশে উড়ছে। বিদ্বান সকলের আদরণীয়, মানে বিদ্বান যে ব্যক্তি তারা, তাকে সকলে আদর করে। তারপরে রহিম স্কুলে যায়। এই যে এখানে একটা কর্তা একটা সমাপিকা ক্রিয়া, অর্থাৎ এটা হবে সরল বাক্য হবে। তোমাকে যদি বলে
যে মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, এর হচ্ছে জটিল রূপ কি হবে? যেটা সময়কে ইন্ডিকেট করবে সেখানে তোমার যখন তখন আনতে হবে। যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে। তারপর দেখো, বিদ্বান সর্বত্র আদরণীয়, মানে সবসময় সে বা সবখানে আদর পায়। এই বাক্যের মধ্যে কোনো সাপেক্ষ সর্বনাম নাই, কোনো যোজক নাই, অর্থাৎ এটাও কি হবে? সরল বাক্য হবে। সমুদ্র এর সমার্থক শব্দ কোনটি? সমুদ্র, তারপরে তোমার আগুন আছে, তারপর হচ্ছে উর্মি মানে হচ্ছে যেটা বিচ, সি বিচ বলে, পর্বত, আকাশ, বৃক্ষ, কন্যা, তারপর হচ্ছে জল। এই সমার্থক শব্দগুলো একটু পড়বা, আসতে পারে পরীক্ষায়। তাহলে এখানে দেখো সমুদ্র এর সমার্থক শব্দ কি? সঠিক উত্তর যে জলধর, জলধর হবে। বিশ্বজনের হিতকর এক কথায় কি হবে? বিশ্বজনের হিতকর এক কথায় প্রকাশ থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো অনুশীলন করবা। আমরা শেষের দিকে আছি, একটু ঝটপট বলো। সর্বজনীন, বিশ্বজনীন, বৈশ্বিক এটা হবে না। এই বি আর এবং সি এর মধ্যে হবে, বলো। সাতাশি ডি, আর বৈশ্বিক তো হবেই না। বিশ্বজনীন হিতকর, দেখো বিশ্বজনীন আছে। তারপর আকাশ ও পৃথিবী এক কথায় কি হবে? আকাশ ও পৃথিবীকে এক কথায় কি বলা হয়? এই বিরোচন অংশগুলো মুখস্থ আইটেম, বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো অবশ্যই পড়ে যাবা। আকাশ ও পৃথিবীকে এক কথায় কি বলা হয়? উদিচ্ছ, ধরাধাম, আপিত, না এখানে ক্রন্দশী হবে? মিলিয়ে নাও, ক হবে সঠিক উত্তর। কোন বানানটি শুদ্ধ? অনেকে বলো ইতিমধ্যে। ইতিমধ্যে এবং ইতিপূর্ব এই দুইটা বানান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তারপরে দেখো আছে আকাঙ্ক্ষা বানান আছে, আকাঙ্ক্ষা বানান ও এবং কি হবে? ক্ষীয় হবে। তারপরে আছে দেখো প্রতিযোগিতা, যদি কোনো শব্দের শেষে তয়াকার থাকে, তারপরে তয় ব ফলা থাকে, তারপরে পরিষদ, তারপরে বিদ্যা থাকে, তাহলে তার পূর্বে হচ্ছে রস্বইকার হয়। যেমন প্রতিযোগী, আমি যদি বলি এখানে প্রতিযোগী, এই বানানটা ঠিক আছে, কিন্তু এর সঙ্গে তুমি যখনই তা যুক্ত করবা তখনই পূর্বে কি হয়ে যাবে? রস্বইকার হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে মন্ত্রী, মন্ত্রী বানানটা দেখো এটা ঠিক আছে, কিন্তু এর সঙ্গে যখনই তুমি তয় বা ফলা যুক্ত করবা পূর্বে রস্বইকার হয়ে যাবে। আর এখানে সঠিক উত্তর ইতোমধ্যে হবে, ইতোমধ্যে। নিধাক শব্দের অর্থ কি? নিধাক, নিধাক শব্দের অর্থ কি? নিধাক শব্দের অর্থ একটু ঝটপট জানাও। না, এটা সঠিক উত্তর আমি বলে দিচ্ছি। নিধাক শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্ম হবে। এবং এর পাশাপাশি আহ, আরো পেজে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হবে, প্রশ্ন উত্তর, সেগুলো অবশ্যই পড়বা। আজকে আমাদের 90টা প্রশ্ন ছিল। তোমরা এখনো যারা আছো তোমরা একটু জানাও যে কেমন ছিল ক্লাসটি, এবং যে সাজেশনগুলো মানে আগামী 2-1 দিনের মধ্যে দেওয়া হবে অবশ্যই সেইগুলো পড়বা। সকলের জন্য শুভকামনা রইল, ভালোভাবে পরীক্ষা দেবা এবং প্রশ্নগুলো ভালোভাবে পড়বা। খুব বেশি কঠিন আসবে না, এই যাবৎকাল যেগুলো পড়েছো তার মধ্য থেকে আসবে। এবং সাহিত্যকর্মগুলো তোমাদের যেগুলো মনে থাকে না, বিশেষ করে কাজী নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, রবি ঠাকুর, ইনাদেরগুলো পড়বা। আর বানান থেকে একটা আসতে পারে, সমাজ থেকে, তারপর ব্যাকরণিক শব্দ শ্রেণী যেগুলো আলোচনা করলাম, নত্যবিধান সত্যবিধান থেকে একটা আসবে, তারপর পারিভাষিক শব্দ থেকে একটা আসবে। আর এই তো বললাম আর প্রথম পত্র থেকে বাকি অংশগুলো।
আজকের ক্লাসটি এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে বিজয়।